দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আমাদের পার্টিসিপেন্ট লিস্ট চলে যায় কেন? আচ্ছা যাক। ওকে, আমরা আজকে যেটা পড়তে যাচ্ছি সেটা লাস্ট দুইটা ক্লাসের সাথেই রিলেটেড। সেটা হচ্ছে 3D ভিউইং পড়ছিলাম, যেখানে আমরা ভিউইং ট্রান্সফরমেশন মূলত পড়ছিলাম, আর পরে আমরা প্রজেকশন পড়ছিলাম। এই দুইটাকে একসাথে আমরা একটু রিলেট করে এক জায়গায় নিয়ে আসতে চাই আর কি। ঠিক আছে, তো ওই জন্য এটাকে আমি টাইটেল দিই এরকম যে 3D ভিউইং অ্যান্ড প্রজেকশন এক্সপান্ডেড। এখানে মূলত আমরা 3D ভিউ ভলিউমকে কভার করতে চেষ্টা করব। 3D ভিউ ভলিউম, তো এটা আমরা অলরেডি দেখাইছিলাম যে আমাদের একটু রিলেশন এরকম ছিল যে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট, ভিউ কোঅর্ডিনেট এবং প্রজেকশন। যে আমরা যদি একটা অবজেক্টকে ডিফাইন করি, সেটা ওয়ার্ল্ড কোঅর্ডিনেটে নর্মালি ডিফাইন করি, মানে মডেলিং ট্রান্সফরমেশন করে ওয়ার্ল্ড কোঅর্ডিনেটে নিয়ে আসি। তারপরে তার সাপেক্ষে একটা ক্যামেরা পজিশন ডিফাইন করি, যেটার সাপেক্ষে অ্যাকচুয়ালি আমরা আবার ভিউ কোঅর্ডিনেট সিস্টেম দাঁড় করাই নিই, এবং তার সাপেক্ষেই কিন্তু প্রজেকশন হয়। আমরা লাস্ট দিন দেখছি সিম্পলার অ্যারেঞ্জমেন্ট যেটা ছিল যে ডি দূরত্বে নেগেটিভ দিকে একটা প্রজেকশন প্লেন থাকবে, যেটা অ্যাজ এ ফিল্ম হিসাবে ব্যবহৃত হবে আর কি। তো এই কেসটাই কিন্তু আসলে ক্যামেরাতে ইউজ হয়, যদিও আমরা ম্যাথমেটিক্স পড়া হিসাবে একটুখানি একটু এক্সপান্ড করে একটু ডিফিকাল্ট কেসগুলো দেখছিলাম, বা পরীক্ষার জন্য বলছি সেইগুলো অ্যাজ এ ম্যাথমেটিক্স সেগুলো কিন্তু গ্রাফিক সিস্টেমে প্র্যাকটিক্যালি কিন্তু সিম্পল কেসটাই ইউজ হয়। সেটা কি যে জাস্ট যে ক্যামেরাটা ভিউ কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনে আছে। কেউ কিছু বলছো? এই জন্যই আমি ইয়াটা চাই, এটা এটা পিছনে চলে যায় কেন জানি বুঝতে পারি। এখানে ক্লিক করলে এটা যায় চলে। এটা কোনো সেটিংস এর ব্যাপার আছে কিনা আমি তো জানি না, অন্যদিন তো আগে তো হতো না। এখানে না, এটা চলেই যায় শুধু। হ্যাঁ, যাক। তাহলে আমরা যেটা বলছিলাম যে এখান থেকে নেগেটিভ দিকে ডি দূরত্বে একটা প্রজেকশন প্লেন থাকবে, তার উপরেই আমরা এই দুনিয়ার যত সিন থাকবে বা বা আমাদের যে অবজেক্ট থাকবে, যত কিছু নিয়ে অ্যাকচুয়ালি সিন গঠিত, সবকিছু এইখানে প্রজেকশন করব আমরা। তো সেই প্রজেকশন আমরা জেনারেলি পড়ছি অলরেডি, যে প্রজেকশন কিভাবে ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করতে হবে। সেই প্রজেক্টিভ ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা কিন্তু আমরা দেখছিলাম, সেটাই সেই সেই সিম্পল ম্যাট্রিক্সটা যেটা ছিল ডায়াগোনালি 1, তারপর একটা -1/d এরকম একটা ইয়ে ছিল লাস্ট রতে। ঠিক আছে, সাব হয়। তো আজকে আমরা যেটা প্রথমে পড়বো যে আমাদের মেইন ফোকাস ভিউ ভলিউম দেখা, কিন্তু তার আগে আমরা বলছি ভিউ উইন্ডো। তো ভিউ উইন্ডো কি, এইরকম একটা চিত্র আমি আগেও দেখাইছিলাম ভিউইং পড়াইতে গিয়েই, বলছিলাম যে এগুলো পরে আরো ডিটেইলে আসবে। তাহলে ভিউ উইন্ডো কি বা কিসের সাথে যায় সেটাকে আমরা একটু যদি ক্যামেরা অ্যানালজির সাথে একটু মিলাইতে চেষ্টা করি। সেটা ক্যামেরা অ্যানালজিতে কি, যে টাইপ অফ লেন্স ইজ দ্য ওয়ান ফ্যাক্টর। যখন আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলি, লেন্সের টাইপের উপর নির্ভর করে কিন্তু যে সে সিনের কতটুকু অংশ সে কাট করবে। অর্থাৎ সেখানে আমরা বলছিলাম যে একটা জিনিস আছে অ্যাপারচার। ঠিক আছে, অ্যাপারচার হচ্ছে কি যে অ্যাকচুয়ালি যেই অংশটা দিয়ে লাইট ঢুকবে, সেটার সাথে সাথে আরো কিন্তু ইস্যুস ছিল। সেটা হচ্ছে যে লেন্স, আমরা কি ধরনের লেন্স চুজ করি। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স চুজ করলে সে সেম অ্যাপারচার দিয়েই লাইট সিনকে বেশি ক্যাপচার করবে। ঠিক আছে, বা নেরো অ্যাঙ্গেল লেন্স হলে অ্যাপারচার সেম রেখাও হয়তো দেখা গেছে যে সে স্মল রিজনকে কভার করবে। তো গ্রাফিক সিস্টেমে এই জিনিসটাকে আমরা কিভাবে করি? ঠিক আছে, তাহলে গ্রাফিক সিস্টেমে যে আমরা সিম্পলি, আমাদের তো লেন্স নাই, আমরা সিম্পলি সেই অ্যাপারচারের সাইজটাকে ছোট বড় করতে পারি। ঠিক আছে, দ্যাট ইজ দ্য উইন্ডো, যেই অংশটাতে লাইট ঢুকবে।
তো আমরা সেই উইন্ডোটা এখানে ভিজুয়ালি দেখাইতে চেষ্টা করছি আমাদের সেই হোল সিস্টেমে, মানে যেখানে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট, ভিউ কোঅর্ডিনেট সবকিছু সহ আছে, অবজেক্ট সহ আছে। তো আমরা নরমালি একটা ভার্চুয়ালি একটা উইন্ডো তৈরি করি। উইন্ডো যেটা আমরা কি করি, যে ওয়ালের মধ্যে উইন্ডো কাটি, তাই না? তো এখানে সেটাই, যে আমাদের যে প্রজেকশন প্লেনটা আছে, আপাতত ধরে নাও যে প্রজেকশন প্লেনটার মধ্যেই আমরা একটা উইন্ডো কাটলাম, যার মধ্যে দিয়ে এই সিনটার অ্যাকচুয়ালি লাইট গুলো আইসা কি বলে প্রজেকশন প্লেনে পতিত হবে। এখন আবার কি বলছে, প্রজেকশন প্লেনে, তো প্রজেকশন প্লেনের মধ্যেই কিন্তু কাটছি। তার মানে সহজ কথায় বলতে চাচ্ছি যে এইটা প্রজেকশন প্লেন অ্যাজ ওয়েল এজ এই উইন্ডো দিয়ে যেই অংশটুকু দেখা যায়, যে অংশটুকু সিনকে দেখা যাবে সেন্টার অফ প্রজেকশন থেকে, তাদের প্রজেকশনটাই আমরা আসলে করব আর কি। যারা এই এখান থেকে যদি আমি ক্যামেরা বলি এখানে, যে এখান থেকে এই উইন্ডোর ভিতর দিয়ে দেখা যায় না, তাদেরকে আমরা প্রজেকশন করব না। এটাকে বলে ক্লিপিং, মানে ছেঁটে ফেলবো। ঠিক আছে? কারণ কম্পিউটার একটা সিনে তো লটস অফ অবজেক্ট থাকবে, শেষ পর্যন্ত তুমি কার ছবি তুলবা সেটা তো নির্ভর করে তোমার কি বলে ফটোগ্রাফির ইয়ার উপরেই, তাই না? তুমি যে একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে গেলে অনেক কিছুই আছে, তুমি কোন অংশটাকে ছবিতে নিয়ে আসবা, ইট ডিপেন্ডস অন ইউ। তাহলে সে এবং ডিপেন্ডস অন ইউ এবং তোমার ক্যামেরা ফোকাস, ক্যামেরা লেন্স এটসেট্রার উপরে। তো এখানে সেটাই, যে আমি এখান থেকে ক্যামেরা দিয়ে এদিকে তাকায় আছি, এদিকে তো বিশাল হিউজ সিন থাকতে পারে। সেই সিনের কোন অংশটুকু শেষ পর্যন্ত ডিসপ্লেতে দিতে চাই, সেটা নির্ভর করবে যে এই ভিউ উইন্ডো দিয়া যেই অংশটুকু দেখা যাচ্ছে সেই অংশটুকু শেষ পর্যন্ত যাবে। এখন এটাই হচ্ছে আমাদের তাহলে ভিউ উইন্ডো। এখন ভিউ উইন্ডো ক্যান বি সিমেট্রিক, ক্যান বি অ্যাসিমেট্রিক। সেটা কি, এটাকে একটু যদি এবার এখানে সিম্পলার ভিউতে দেখাই। এখানে দেখো সিম্পলার ভিউতে কি নিয়ে আসতেছি আমরা, ওয়ার্ল্ড কোঅর্ডিনেটটাকে বাদ দিয়ে দিচ্ছি আর কি। এই চিত্রতে কিন্তু দেখো এটাতে কি ভিউ কোঅর্ডিনেট সিস্টেমও আছে, ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমও আছে, সবকিছু আছে, অবজেক্টও আছে। তো আমরা সিম্পলার শুধু এই অংশটুকুকে যদি এখন রাখি, আমাদের প্রজেকশন যেহেতু রিলেটেড, তাহলে শুধু আমরা এই যে কি বলে কোনো কোনো টেক্সট বুকে কিন্তু এই ইয়াটাও দেয় না, সাফিক্সটাও দেয় না। আমি ইচ্ছা করে দিয়ে রাখছি যে এটা আসলে ভিউ কোঅর্ডিনেট সিস্টেমে আসলে ডিফাইন্ড হয়। তাহলে ভিউ কোঅর্ডিনেট সিস্টেমে ডি দূরত্বে ভিউ প্লেন আছে, আমরা সেখানে কি করছি, একটা উইন্ডো কাটছি। তাহলে উইন্ডো কাটতে গেলে আমাদের দুইটা পয়েন্ট ইজ গুড এনাফ, যে উইন্ডোর ম্যাক্সিমাম পয়েন্ট এবং এক্স এর ম্যাক্সিমাম, ওয়াই এর ম্যাক্সিমাম, আর এক্স এর মিনিমাম, ওয়াই এর মিনিমাম, এই দুইটা পয়েন্ট দিয়ে আমরা একটা রেক্টেঙ্গুলার উইন্ডো কাটতে পারি। যদিও প্র্যাকটিক্যালি আমাদের হিউম্যানের ভিউইং উইন্ডো কিন্তু ডিফারেন্ট। আমাদের ভিউইং বা ইনফ্যাক্ট ভলিউম সেটা কনিক শেপ, কিন্তু আমরা জিনিসটাকে সিম্পলার রাখার জন্য ক্যামেরা যখন ডিজাইন করছে বা ক্যামেরা যেভাবে আমরা ইয়া করি, এগুলো আগেও বলছি যে সেখানে আমাদের ইহাটা কি ফিল্মটা রেক্টেঙ্গুলার শেপ, ফলে আমাদের অ্যাপারচার বা উইন্ডো সেখানেও অ্যাকচুয়ালি রেক্টেঙ্গুলার শেপই ইয়া করা হয়। তো এখানে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ উইন্ডো কাটছি। সেই উইন্ডোটা আমরা ডিফাইন করতে পারি কি দুইটা সিম্পল পয়েন্ট দিয়ে রেক্টেঙ্গুলার এরিয়াকে ডিফাইন করা যায়। এটাকে অনেক সময় আমরা এটাকে রাইট টপও বলতে পারি, রাইট পয়েন্ট, টপ পয়েন্ট, এটা হচ্ছে লেফট পয়েন্ট এল বি। ঠিক আছে? এরকম এভাবেও লিখতে পারি, রাইট টপ, লেফট বটম। ঠিক আছে? তাহলে দুইটা পয়েন্ট দিলেই আমাদের উইন্ডোটাকে ডিফাইন করা সম্ভব। এখন যেটা বলছি যে উইন্ডো ক্যান বি সিমেট্রিক। সিমেট্রিক মানে কি, যে এটা রাইটে যে পরিমাণ, লেফটে সেই পরিমাণ, টপে যে পরিমাণ, বটমেও সেই পরিমাণ। তাহলে কি, যে উইন্ডোটার যে সেন্টার সেটা এক্স্যাক্টলি জেড এক্সিস এর উপরে যদি থাকে, তাহলে সেই উইন্ডোটাকে বলা হবে সিমেট্রিক উইন্ডো। ঠিক আছে? তাহলে ভিউ ভলিউমটা কি, যে দুই পাশে সেন্টার অফ কি বলে জেড এক্সিস বা সেন্টার অফ লুকিং ডিরেকশন। আমরা তো বলছিলাম যে ক্যামেরাটা এখানে আছে, ক্যামেরাটা নেগেটিভ জেড এক্সিসে তাকায় আছে, তার মানে যে লুকিং ডিরেকশনের চারপাশে সমান, চারপাশে বলতে ডানে যতটুকু, বামে ততটুকু, উপরে যতটুকু, নিচে ততটুকু সে দেখতে পাচ্ছে। তাহলে এটা হচ্ছে যে সিমেট্রিক। কিন্তু যেহেতু আমরা এটা আমাদের আর্টিফিশিয়াল আমাদের হিউম্যান বা যে কোনো ভিশন সিস্টেমের নর্মালি সিমেট্রিক, যদি না কোনো অ্যানোমালি আমাদের ইয়াতে তৈরি হয়। কিন্তু আমাদের ক্যামেরা বা এই ধরনের ইয়ার সিস্টেমে কিন্তু চাইলে আমরা আমাদের উইন্ডোটাকে অ্যাসিমেট্রিক করতে পারি। অ্যাসিমেট্রিক করা মানে কি, যে আমি তাকায় আছি জেড এক্সিস এর নেগেটিভ এক্সিস বরাবর, বাট আমি আমার ভিউইং এর
এরিয়া বা যেটুকু দেখতে পাইতেছি সেটা ডানে যেই পরিমাণ বামে সেই পরিমাণ নাও হতে পারে, কম অথবা বেশি যে কোনো হতে পারে। এখানে যে সিনটা দেখানো হচ্ছে যে এমন ভাবে আমরা ভিউ উইন্ডোটা কাটলাম যে ভিউ উইন্ডোর সেন্টার আর জেড এক্সিস অ্যাকচুয়ালি একই কি বলে পজিশনে নাই। ঠিক আছে, অর্থাৎ ভিউ সেন্টার জেড এক্সিস এর উপরে লাইং না। যদি এরকম হয় সেক্ষেত্রে হচ্ছে এটা অ্যাসিমেট্রিক ভিউ উইন্ডো। বোঝা যাচ্ছে কথা? তাহলে আমরা ভিউ উইন্ডো নিলাম। এখন আসলে ভিউ উইন্ডো দিয়ে তাহলে কি হচ্ছে যে এই ক্যামেরা ইয়া থেকে যা দেখতে পাইতেছি ভিউ উইন্ডোর ভিতরে যা আছে তারা সবাই তো আমার ডিসপ্লেতে আসবে, তাদেরকে প্রজেকশন করতে হবে। তো এখন সেই প্রজেকশন গুলো করতে গিয়ে আমাদের কিছু ইস্যুজ আছে, সেই জিনিসগুলো আমরা সামনে কভার করব। এবার আসলে তাহলে ভিউ ভলিউম আমরা জানতে চাইবো। তাহলে ভিউ ভলিউম কি? ভিউ উইন্ডো দেখতে পাইতেছিলাম যে এটা একটা ফ্ল্যাট, কারণ এটা এটা 2D, কারণ এটা হচ্ছে কি প্রজেকশন প্লেনের উপরে একটা রিজিয়ন। এখন আমরা ভিউ ভলিউম বলতে চাইতেছি সেটা মূলত 3D। তাহলে ভিউ ভলিউম আসলে কি? যে ওই যে অংশটুকু আমি যেটা বলতেছি যে এখান থেকে এই যে যদি আমরা শীর্ষ কল্পনা করি যে ভিউয়ার এখানে তার বসে আছে, এখানে তার চোখ, এখান থেকে সে এদিকে তাকায় আছে, সে যত দূর দেখতে পায় এই ভিউ উইন্ডোর ভিতর দিয়া যতটুকু কি বলে রিজিয়ন সে দেখতে পায়, 3D ওয়ার্ল্ড, সেই 3D ওয়ার্ল্ডটুকুকেই আমরা বলছি কি ভলিউম। 3D তে তো একটা এরিয়াকে আর এরিয়া বলা যায় না, তাই না? রিজিয়নকে 2D ফ্ল্যাট হলে এটাকে তখন এরিয়া বলি, আমরা 3D তে হলে এটাকে ভলিউম বলি। তাহলে সেখানে এটা বলা হচ্ছে যে ভিউ ভলিউম ক্যান বি সেট বাই দ্য উইন্ডো বাউন্ডারিজ, অবজেক্টস উইদিন ইট উইল বি ডিসপ্লেড। অর্থাৎ এই যে উইন্ডো ডিফাইন করছি আর বাউন্ডারির ভিতরে যেই ইয়াটা আছে, কি বলে রিজনটুকু দেখা যায়, সেটাকেই বলা হচ্ছে ভিউ ভলিউম। পার্সপেক্টিভ প্রজেকশনের ক্ষেত্রে এটা কি ভিউ ভলিউম ইজ পিরামিড উইথ অ্যাপেক্স এট দ্য সিওপি, অ্যাপেক্স মানে শীর্ষ, এট দ্য সেন্টার অফ প্রজেকশন। আর প্যারালাল প্রজেকশনের ক্ষেত্রে ভিউ ভলিউম হচ্ছে ইনফাইনাইট প্যারালাল পিভ, একটা ইনফাইনাইট কি বলে এটাকে বলা হয় প্যারালাল পিভ। এটার বাংলা আমি জানি না, ঘনবস্তু আর কি সহজ কথায়। এটা ভিজুয়াল আমি দেখাচ্ছি এখন। দেখো যে আমাদের যেটা ছিল, তাহলে ভিউ উইন্ডো কাটছিলাম, ধরো যে সিমেট্রিক বা অ্যাসিমেট্রিক যাই হোক। পার্সপেক্টিভ প্রজেকশনের ক্ষেত্রে তাহলে ভিউ ভলিউমটা কেমন হচ্ছে? ভিউ ভলিউম হচ্ছে যে এখান থেকে যদি আমরা এই এই উইন্ডো যেটা কাটছি, উইন্ডো বাউন্ডারি গুলোর দিয়ে আমরা যদি লাইন টানি, ঠিক আছে, এরকম একটা লাইন তৈরি হলো, মানে লাইন মানে আমরা ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি তল, এইটা কিন্তু এক একটা তল আর কি বাউন্ডারিটাকে ইয়া মনে করে। তাহলে আমি শুধু কর্নার দিয়ে লাইনটাই না এটা বুঝাইতেছি। তাহলে এইভাবে যে ইনফাইনাইট এক্সটেন্ট যেই অংশটুকু দেখা যাইতেছে, এই পুরাটাই হচ্ছে ভিউ ভলিউম ফর হোয়াট, ফর পার্সপেক্টিভ প্রজেকশন। তাহলে এটা মূলত কিরকম দেখা যাচ্ছে যে এটা একটা পিরামিড আকৃতির, এটার পিরামিডের শীর্ষবিন্দু এসে সেন্টার অফ প্রজেকশনে মিলিত হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই যেটা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের গ্রাফিক সিস্টেমের ভিউ ভলিউম, যেখানে এটা হচ্ছে পিরামিড আকৃতি, কিন্তু হিউম্যান ভিউ ভলিউম যেটা মূলত কনিক শেপের। এটা গেল পার্সপেক্টিভ। তাহলে প্যারালালও পিভটা আসলো আবার কোথায়? তাহলে আমরা সেটা আসলে মূলত অর্ধোগ্রাফিক প্রজেকশনের জন্য। হ্যাঁ, এটাকে সিম্পলার করে দেখানো হচ্ছে আর কি। ঠিক আছে, যে এই ভিউ উইন্ডো যেটা কাটছিলাম আমরা, অর্থাৎ তোমার ধরো যে ঘরের জানালা কাটছো, সেই জানালা দিয়ে যেই রিজিয়নটুকু তুমি ইনফাইনাইট দূরত্ব পর্যন্ত দেখতে পাইতেছো ওই ওই জায়গা থেকে দাঁড়িয়ে, সেই অংশটাই হচ্ছে কি তোমার ভিউ ভলিউম। ঠিক আছে, এখন আসো যে যদি অর্ধোগ্রাফিক প্রজেকশন হয়, অর্ধোগ্রাফিক স্পেশাল কেস কিন্তু এক্স্যাক্টলি প্যারালাল প্রজেকশনের স্পেশাল কেস অর্ধোগ্রাফিক প্রজেকশন। তো অর্ধোগ্রাফিক প্রজেকশনের প্রজেক্টিভ ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আমরা দেখছিলাম, ভেরি সিম্পল। ঠিক আছে, শুধু 1 1 0 এরকম কিছু টার্ম ছিল। তাহলে অর্ধোগ্রাফিক প্রজেকশন যদি হয়, তাহলে আমাদের যদি XY প্লেন হচ্ছে প্রজেকশন প্লেন হয়, তাহলে ডিরেকশন অফ প্রজেকশন তো জেড এক্সিস। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি ভিউ উইন্ডো এরকম হয়, তাহলে ভিউ ভলিউমটা কেমন? তাহলে ভিউ ভলিউমটা হচ্ছে কি যে সেক্ষেত্রে এটা যদি ডিরেকশন প্রজেকশন হয়, আমরা তো প্রত্যেকটা প্রজেক্টর অ্যাকচুয়ালি তারে প্যারালাল করেই আঁকবো। তাহলে প্যারালাল করে আঁকলে ভিউ ভলিউমটা কি হতেছে যে এটা একটা আগামাথা সমান। তার মানে কি এটা একটা কি বলা যায় যে প্যারালালোপিভ ঘন বস্তুর মতন তৈরি হয়েছে, ঘনক না কিন্তু এক্স্যাক্টলি। ঠিক আছে, কারণ এটার হাইট উইথ সেম না, কিন্তু এই এক্সটেন্টটা জেড এক্সিস এর এক্সটেন্টটা ইনফাইনাইট, কারণ আমরা অসীম দূরত্ব পর্যন্ত দেখতে পারি চাইলে আর কি। ঠিক আছে,
কিন্তু হাইট উইডথ আছে যার, ঠিক আছে ঠিক। এখন আসো যে এটা তাহলে ইনফাইনাইট, এই দুইটা ভিউ ভলিউমই আমরা যেটা দেখলাম দুইটা ইনফাইনাইট, একটা পার্সপেক্টিভের ক্ষেত্রে একদিকে ফাইনাইট, কারণ এটা শীর্ষ এখানে এসে শেষ। এদিক থেকে তুমি যেখান থেকে দেখা শুরু করছো ওইদিকে অসীম দূরত্ব, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে দুই দিকে ইনফাইনাইট হতে পারে আর কি ভিউ ভলিউমটা। তো প্র্যাকটিক্যালি কাজের জন্য দিস ইজ নট সুইটেবল, ঠিক আছে। সুইটেবল না, বিশেষ করে গ্রাফিক সিস্টেমে এটা তো আরো সুইটেবল না, যদিও এটা রিয়েলিস্টিক কে রিপ্রেজেন্ট করে কাইন্ড অফ, কিন্তু আমরা এটাকে রিয়েলিস্টিকের কাছাকাছি রেখে আবার আমাদের ম্যাথমেটিক্যালি বা গ্রাফিক সিস্টেমের জন্য সুইটেবল যেটুকু রাখা যায় সেটা আমরা করতে চাই। তো সেটা করতে গিয়ে আমরা কি করতেছি যে আমাদের ভিউ ভলিউমটাকে ফাইনাইট করে ফেলতে চাই। এখন ফাইনাইট কেন? যে ধরো যে আমরা হিউম্যান এক্সটেন্ট এখান থেকে যদি বলি, যে এখান থেকে তুমি দেখতে পাইতেছো, আমরা বলছি যে অসীম দূরত্ব পর্যন্ত সিন হয়তো ডিফাইন্ড, কি বলে, দেখতে পাচ্ছ তুমি। এখন এটা তুমি যখন এটাকে প্রজেকশন করতেছো, এখানে একটা অবজেক্ট ছিল, এখানে একটা অবজেক্ট ছিল, এখানে একটা অবজেক্ট ছিল, সবাইকেই তো তাহলে সিনে প্রজেক্ট করতে হবে। কিন্তু হয়তো এই দূরের অবজেক্টটাকে তুমি যে সিনে প্রজেক্ট করছো, সিনে প্রজেক্ট করার ফলে এটা হয়তো জাস্ট একটা পিক্সেলে কনভার্ট হয়ে গেছে, মানে একটা পুরো অবজেক্ট একটা একটা বিন্দুতে কনভার্ট হয়েছে। অর্থাৎ এটা এত দূরবর্তী ছিল হয়তো। অর্থাৎ হয় না যে আমরা দূরে কিন্তু আমরা কিন্তু আকাশ, খালি আকাশের দিকে দেখতে চাইলে কি বলে, দেখতে পারি, সেই দূরের তারা তো দেখতে পাই। কিন্তু গ্রাউন্ডে যদি অনেক দূরের একটা জিনিসকে আমি ওইটাকে আমি খালি চোখে দেখতে পাই, কিন্তু ক্যামেরা দিয়ে ধরলে দেখা গেল যে ওইটা এত ছোট হয়ে যায় যে সেটা তারপরে ছবিতে নিয়ে আসলে, ছবিতে প্রিন্ট করলে এটা একদম হয়তো বিন্দুতে কনভার্ট হয়ে যায়। তাহলে যদি বিন্দুতে কনভার্ট হয়ে যায়, যেটা হয়তো নেগলিজিবল, প্র্যাকটিক্যালি হিউম্যানের যখন আর এটা ওইটাতে কনসিডার করে না, ঠিক আছে, তাহলে গ্রাফিক সিস্টেমে আমরা এটাকে কি করতে পারি? গ্রাফিক সিস্টেমে ওইটাকে আমরা আসলে ইগনোর করতে পারি, যে ওইটা ওইটা দরকারই নেই, ওইটা প্রজেকশন করার কি দরকার, ওইটাকে বাদ দিয়ে দেই। তাহলে সেইটা করার জন্য অ্যাকচুয়ালি কি করতে পারি, যে আমাদের ভিউ ভলিউমটাকে আমরা ফাইনাইট করতে পারি, ঠিক আছে। তাহলে ফাইনাইট করতে গেলে ভিউ ভলিউমের তো দুই দিক, স্পেশালি উইডথ হাইট এর দিকটা তো ফাইনাইট ছিল আর কি, ডিস্টেন্স ডেপথ এর দিকটা ফাইনাইট কিছু জায়গায় ছিল, কিছু জায়গায় ছিল না। তো সেই ডেপথ সাইডটাকে ফাইনাইট করার জন্য এখানে দুইটা এক্সট্রা ক্লিপিং প্লেন বা দুইটা প্লেন দ্বারা সেই ডিস্টেন্স গুলোকে বা ডেপথ সাইডটাকে ইয়া করা হয়, ডিফাইন করা হয়। সেই দুইটা প্লেনের একটা হচ্ছে নিয়ার বা ফ্রন্ট প্লেন, আর একটা হচ্ছে ফার বা ব্যাক প্লেন, ঠিক আছে। এতে কি হচ্ছে যে আমরা সিম্পলি যেটা বললাম যে সিন ভিউইং ফ্রম দ্য, কি বলছে, দিস প্লেনস ইলিমিনেট দ্য পার্ট অফ দ্য সিন ফ্রম ভিউইং অপারেশন বেসড অন ডেপথ, যে দূরত্বের বেসিসে সিনের কিছু অংশ সে কি করে ক্লিপ করে ফেলে, বাদ দিয়ে দেয়, ইলিমিনেট করে, ঠিক আছে। ইভেন হিউম্যানেরও কিন্তু একটা নিয়ার ক্লিপিং প্লেন আছে, সেটা কত কেউ জানো? হিউম্যান ভিশনের নিয়ার ক্লিপিং প্লেন 25 সেন্টিমিটার এটা। 25 সেন্টিমিটার, ভেরি গুড। এই তো মানে যে 25 সেন্টিমিটারের থেকে যদি আমরা কাছে চলে আসি, ঠিক আছে, তখন সে কি করে, যে যার মানে কি বলে যেন, মানে পিওর কারেক্ট ভিশন হয় না, হয়তো সে গোলা গোলা দেখতে পায় কিন্তু এক্সাক্ট ক্লিয়ার ভিশন হয় না। তো এখানে সেটা বলছি যে এই যে এটাকে ফাইনাইট করতে গিয়া, অর্থাৎ এই যে এইদিকেও, যে এটা তো আমার ভিউ উইন্ডো ছিল, প্রজেকশন প্লেন এই জায়গায় ছিল, কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্টের বা সিনের কতটুকু আমি নিব বা নিব না সেটা আমরা ডিফাইন করে দিব, ঠিক আছে। তাহলে সেটাকে ডিফাইন করি নিয়ার প্লেন দ্বারা, ঠিক আছে। তাহলে সেটা এখানে বলা হচ্ছে, এই যে এখানে। তাহলে এইবার আমাদের একটা নিয়ার প্লেন দ্বারা, এটা এটা এই যে ছিল আমার সেই ছবিটা, যেটা এখানে উইন্ডো, এবার নিয়ার প্লেন এবং ফার প্লেন এরকম দুইটা প্লেন দ্বারা আমাদের যে এই যে ভিউ ভলিউমটা তৈরি হয়েছিল, সেই ভিউ ভলিউমটাকে আমরা কেটে ফেলি, ঠিক আছে, ডেপথ ওয়াইজ কেটে ফেলি। এবং ডেপথ ওয়াইজ কাটার ফলে যেই সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় ফ্রাস্টাম। ফ্রাস্টাম অ্যাকচুয়ালি পিরামিড আকৃতির একটা অবজেক্ট যার মাথা কাটা থাকে আর কি, ঠিক আছে। তো এটা দেখতেই পাচ্ছি, দেখা যায় পিরামিড, এখান থেকে যদি কল্পনা করি এটা একটা পিরামিড হয়, ঠিক আছে, তাই না? এটা পিরামিড হয় যেহেতু এটা তল দিয়ে এখন কাটছি, এর আগে তো এটা ইনফাইনাইট শেপ ছিল। আর নিয়ার প্লেন, হ্যাঁ নিয়ার প্লেনটা এখন এখানে দিয়ে আইকা দেখাইছি, নিয়ার প্লেন ক্যান বি এনিহোয়ার, ইট ইজ ডিফাইন্ড বাই ইউ, তুমি ডিফাইন করবা। তো গ্রাফিক সিস্টেমে, ও এটাই এই যে আগের ছবিটার সাথে এখানে এবার এবার ফার প্লেন আমি বসাইছি আর কি, আর এখানে তো উইন্ডো ছিল, ঠিক আছে, ওইটা আগের ছবিটার সাথে একটু রিলেট করে দেখানো হয়েছে।
মানে এটার ক্ষেত্রে ওয়ার্ল্ড কোঅর্ডিনেটটা দেখানো হয় নাই, সিম্পলিফাইড ভিউ, এখানে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সহ আছে, মাঝে একটা অবজেক্টও আছে। এটা হচ্ছে এই অর্থোগ্রাফিকের ক্ষেত্রে। তাহলে অর্থোগ্রাফিকের ক্ষেত্রে ভিউ উইন্ডো তো ছিল, তখন তুমি নিয়ার প্লেন এবং ফার প্লেন দিলে দেখো এখন এটা একটা ঘনবস্তুর মতন শেপ নিয়ে ফেলছে, ঠিক আছে? তাই না? তার দৈর্ঘ্য প্রস্থ আর কি কি বলে ডেপথ বা দূরত্ব আছে এরকম আর কি, ঠিক আছে? তো ইট ইজ দ্য পার্সপেক্টিভ অর্থোগ্রাফিক ভিউ ভলিউম ফাইনালি, ফাইনাইট অর্থোগ্রাফিক ভিউ ভলিউম, ঠিক আছে? তাহলে আলটিমেটলি দেখা গেল কি ভিউ ভলিউম ডিফাইন করতে কি কি জিনিস লাগতেছে আমাদের। প্রথম কথা, ভিউ উইন্ডো ডিফাইন করতে দুইটা প্যারামিটার লাগে, একটা হচ্ছে টপ কর্নার, টপ রাইট কর্নার, আর একটা হচ্ছে লেফট বটম কর্নার। তাহলে এখানে দুইটা পয়েন্ট লাগবে, এখানে মানে দুইটা ভ্যালু লাগবে, এটা ডিফাইন করতে দুইটা ভ্যালু লাগবে। আর নিয়ার প্লেন, নিকটবর্তী প্লেনের দূরত্ব, আর ফার প্লেনের দূরত্ব। তাহলে অ্যাকচুয়ালি 6টা প্যারামিটার লাগে ভিউ ভলিউম ডিফাইন করতে। এখানেও তাই, পার্সপেক্টিভের ক্ষেত্রেও তাই, কারণ এই কর্নার দিয়েই তো ডিফাইন হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে কর্নার ডিফাইন করতে 4টে, আর নিয়ার বা ফার প্লেন ডিফাইন করতে 2টা, মোট 6টা ভ্যালু দিয়ে বা 6টা ফ্যাক্টর দিয়ে আমরা এটাকে ডিফাইন করতে পারি, ঠিক আছে? স্যার, হ্যাঁ তার মানে কি যে আমার যে উইন্ডোর গুণিতক হবে, বা মানে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে আমরা কি ওই যে সাইজ পেয়ে যাবো নিয়ার প্লেন ফার প্লেনের? এরকম ভাবে কি নিয়ার ফার প্লেন নিতে হবে? এটা বড় ছোট বড় হবে না, মানে ফার প্লেনটা আরো বেশি নিয়ার প্লেনের চেয়ে? না না, বুঝি নাই কথাটা। স্যার, আমাদের যদি আর মাত্র দুইটা প্যারামিটার লাগে, নিয়ার প্লেনের জন্য একটা, ফার প্লেনের জন্য একটা, সেটা হ্যাঁ, তো নিশ্চয়ই কিসের যে উইন্ডো নিছি ওইটার কোনো গুণিতক হবে, মানে মানে সাইজে? গুণিতক কেন? আমি তো সেটা বুঝতেছি না। তোমাকে তো এই ছবি আঁকলাম, এরপরেও তুমি যদি না বুঝতে পারো আমি তো বুঝতে পারতেছি না। আমি তো পিরামিড আঁকতে চাই, ঠিক আছে? তাহলে এই পিরামিড, এটাকে ধরো যে ইনফাইনাইট পিরামিড ছিল, ঠিক আছে? কোথায় যেন ছিলাম আমরা এখানে। এটা একটা ইনফাইনাইট শেপের পিরামিড ছিল, যেটা আঁকছিলাম বা তৈরি করতেছিলাম অন দা বেসিস অফ দিস বাউন্ডারিজ। এই নিয়ার, যে কি বলে প্রজেকশন, প্রজেকশন বলতেছি, ভিউ উইন্ডোর বাউন্ডারির সাপেক্ষে। এখন এটাকে যদি আমরা কেটে ফেলতে চাই, কেটে ফেলতে চাই কি হ্যাঁ, এখন তুমি নিয়ার প্লেনকে ডিফাইন করতেছি আমরা সিম্পল কেস। সিম্পল কেস কি, নিয়ার প্লেনটা প্যারালাল টু দিস প্রজেকশন প্লেন। দিস প্রজেকশন প্লেন ওয়াজ অ্যাকচুয়ালি প্যারালাল টু এক্স ওয়াই প্লেন, তাই না? এটা তো আমরা সেটাই ধরে নিয়েছিলাম যে সিম্পল কেস, যে প্রজেকশন প্লেনটা এক্স ওয়াই প্লেনের প্যারালাল এবং নেগেটিভ দিকে ডি দূরত্বে অবস্থিত। জি স্যার, জি স্যার, এবার বুঝতে পারছি জিনিসটা। তাইলে এখন আমাদের নিয়ার প্লেন আর একটা প্যারামিটার দিয়ে ডিফাইন করা লাগবে, আর একটা হচ্ছে ফার প্লেন আর একটা তাহলে একটা প্যারামিটার। প্যারামিটার তাহলে হয়ে তাহলে যাচ্ছে। জাস্ট আর দুইটা প্যারামিটার দিলেই আমরা নিয়ার প্লেন আর ফার প্লেন আমরা বলে ফেলতে পারবো। জি স্যার। তাহলে আমাদের মোট এই এই যদি সিস্টেমটা ডিফাইন করতে চাই, এই এরকম সিস্টেমটা, তাহলে মোট কয়টা প্যারামিটার লাগবে? তাহলে মোট প্যারামিটার লাগতেছে 7টা। একটা হচ্ছে যে নিয়ার, কি বলে, যেই প্লেন ডিফাইন করলাম, ফার প্লেন, এই দুইটা তো বললাম দুইটা, এখানকার উইন্ডো 4টা পয়েন্ট। আর হচ্ছে যে এই যে প্রজেকশন প্লেন, সেই প্রজেকশন প্লেনটা ডিফাইন করতে আর একটা প্যারামিটার, সেটা বলতেছি কি, যে ডি দূরত্বে, সেটা আমরা আগে বলে আসছিলাম, ঠিক আছে? তাহলে মূলত 7টা প্যারামিটার লাগবে। তো প্র্যাকটিক্যালি যখন বিভিন্ন গ্রাফিক্স প্যাকেজ এই জিনিসটাকে 6টা প্যারামিটার দিয়ে ডিফাইন করে ফেলে, ঠিক আছে? যে 7টার দরকার নাই, সেটা কি সেটা আমরা পরে বলতেছি। তো এখানে যে ছবি দেখাইছি, যে এই যে নিয়ার প্লেন, নিয়ার প্লেন কিন্তু এটা লজিক্যাল প্লেন, তাই না? এটা ক্যান বি এই উইন্ডোর পিছনে, উইন্ডোর সামনেও হইতে পারে কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে সেই ছবিটা দেখানো হচ্ছে যে এদের রিলেটিভ অ্যারেঞ্জমেন্ট, যে ফার প্লেন, ভিউ প্লেন, এদিকে নিয়ার প্লেন, এটা জেড এক্সিস, মানে জাস্ট 2D তে এবার দেখাইতেছে একটু, মানে ফ্ল্যাট করে ধরো যে টপ ভিউ থেকে দেখতেছো জাস্ট প্লেন গুলো। তাহলে নিয়ার প্লেন, তারপরে ভিউ প্লেন, তারপরে ফার প্লেন থাকতে পারে, অথবা নিয়ার প্লেন, ফার প্লেন, ভিউ প্লেন তারও পিছনে থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। শুধু নিয়ার এবং ফার এর মধ্যে ফার নিয়ারের কাছে আগে চলে আসতে পারবে না, এটা হচ্ছে বিষয়। অথবা নিয়ার প্লেন আর ফার এবং ভিউ প্লেন দুইটা একই জায়গায় থাকতে পারে, অথবা নিয়ার প্লেন, ফার প্লেন এবং নিয়ার প্লেন আর ভিউ প্লেন একই জায়গায় থাকতে পারে। তো ওপেন জিএল মূলত এই অ্যারেঞ্জমেন্টটা ইউজ করে। ফলে হয় কি, যে আমরা যে নেগেটিভ দিকে ডি দূরত্বে বলতেছি ভিউ প্লেন, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে ভিউ প্লেন অ্যাজ ওয়েল এজ নিয়ার প্লেন। তার মানে সোজা কথা, যে আমাদের যদি এবার পিরামিড, এই যে এই ছবিটা যেটা আঁকছি, যে এখানে কিন্তু সেটা আঁকতেছি আমি এমন ভাবে যে এই প্লেনটাই ভিউ প্লেন, আবার এই যে কাটছি উইন্ডো ভিউ প্লেনের উপরে কাটছি, সেটাই দিয়ে যেটা হইতেছে যে কি বলে, সেই অংশটাই হচ্ছে নিয়ার প্লেন।
এটা ভিউ প্লেন অ্যাজ ওয়েল এজ নিয়ার প্লেন, মানে পিরামিডের শীর্ষ মাথা কাটা অংশটা এখানেই শেষ, আবার প্রজেকশনটাও হইতেছে এই প্লেনের উপরেই। ঠিক আছে, এখন আসো যে ডিফাইনিং সিমেট্রিক ভিউ ভলিউম। তাহলে একটু আগে যেটা আমরা ডিফাইন করতেছি সেটাতে বলতেছি কি যে কয়টা ভ্যালু লাগতেছে, তাহলে তাহলে কিন্তু 7টা থেকে আবার কমে 6টাতে চলে আসলাম, যেহেতু নিয়ার এবং ভিউ প্লেন একটা দিয়ে ডিফাইন করা যাচ্ছে। ঠিক আছে, ফলে অ্যাকচুয়ালি আমাদের 6টা প্লেন দ্বারা ডিফাইন করতে পারছি, এবং এই 6টা প্লেন দ্বারা ডিফাইন করতে পারার কারণে যেহেতু আমাদের কি বলে রাইট টপ, ঠিক আছে, এখানকার পয়েন্টটা কি রাইট টপ বা এখানকার পয়েন্টটা লেফট বটম, এই দুইটা পয়েন্টকে আমরা ফ্রি ভেরিয়েবলের মতন করে রাখছি, ফলে এটাকে দিয়ে কিন্তু এই 6টা প্যারামিটার দিয়ে কিন্তু আমরা একটা ফ্রাস্টাম ভিউ ফ্রাস্টাম বলি আর প্যারালালোপিপ বলি, দুইটাই কিন্তু সিমেট্রিক বা অ্যাসিমেট্রিক, তোমার যা খুশি তুমি ডিফাইন করতে পারো, তাই না? কারণ ভিউ উইন্ডোটা তো তুমি ওই 4টা প্যারামিটার দিয়ে ডিফাইন করতেছো। তুমি রাইটের মান আর লেফটের মান যদি অসমান দাও, যে রাইটের মান দিলাম +5 আর লেফটের মান দিলাম সে -6, তার মানে রাইট অংশে সে 5 ইউনিট সে কভার করছে, লেফটে -6 ইউনিট, তার মানে এটা ন্যাচারালি বোঝা যাচ্ছে যে এটা একটা অ্যাসিমেট্রিক ভিউ ভলিউম তৈরি হয়ে গেছে। কিন্তু মোস্ট অফ দ্য সিস্টেম বা আমরা যেটা মোস্ট অফ দ্য কেসেস হিউম্যান ইয়াতে আমাদের ভিউ ভলিউমটা কি হয়, সিমেট্রিক হয়। তাহলে যদি আমরা সহজে একটা সিমেট্রিক ভিউ ভলিউম ডিফাইন করতে চাই, হাউ ক্যান উই ডিফাইন? ঠিক আছে, হাউ মেনি প্যারামিটারস উই নিড। ঠিক আছে, তো সেটা এবার আসো যে সেটা কিভাবে ডিফাইন করা হয়। তো সেটা ডিফাইন করার জন্য আমরা নতুন দুইটা টার্ম নিয়ে আসতেছি। একটাকে বলছি যে আমাদের এই যে ভিউ উইন্ডো ছিল, ঠিক আছে, এই ভিউ উইন্ডোর তো হাইট এবং উইডথ ছিল, আমরা সেটাকে ডিফাইন করতেছিলাম কি যে রাইট টপ একটা পয়েন্ট আর একটা ছিল লেফট বটম আর একটা পয়েন্ট। তো এই দুইটা থেকে অ্যাকচুয়ালি আমরা এই দুইটা ডাইরেক্টলি এইভাবে না দিয়ে আমরা এটাকে হাইট এবং উইডথ এর যে রেশিও, সেই রেশিও আকারে বলতে পারি, কিন্তু সেটাকে বলছি আমরা অ্যাসপেক্ট রেশিও। এটা হচ্ছে সেটা। তুমি একটু আমরা ডিফাইন করতেছিলাম কি যে এই উইন্ডোটা ওই প্লেনের উপরে অবস্থিত, কিন্তু এখন বলতে চাইতেছি যে না, এই উইন্ডোটা ভিউ প্লেনের উপরে তো অবস্থিত, ঠিক আছে, এবং এটা সিমেট্রিক হবে এবং তার অ্যাসপেক্ট রেশিও হবে সে এটুক বলে দিলেই তো এটা উইন্ডো কাটতে পারার কথা, তাই না? তো তোমাকে যদি বলে দেই যে যে এই ওয়ালের উপরে একটা উইন্ডো কাটো, যেই উইন্ডোটা হচ্ছে এত বাই কি বলে যার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হইলো সে 1, তার মানে কি তুমি বুঝা গেল যে এই ওয়ালের উপরে তোমাকে একটা স্কোয়ার শেপের উইন্ডো কাটতে বলা হয়েছে, এবং এটা সিমেট্রিক, মানে আমরা টার্গেটই করছি তো সিমেট্রিক, তার মানে যেটা এটার ওই ওয়ালের যেই বরাবর জেড এক্সিস গেছে, জেড এক্সিস এর চারপাশে সে সমান থাকবে আর কি। তাহলে এটা হচ্ছে প্রথম কথা। এখন এটা দিয়ে আমরা অ্যাসপেক্ট রেশিও দিয়ে আমরা উইন্ডোটার সাইজ ডিফাইন করি, ঠিক আছে? এখন আরেকটা বিষয় হচ্ছে যে এটা দিয়ে তো সাইজ ডিফাইন করলাম, কিন্তু এক্স্যাক্টলি আমার তো ইয়াটা দরকার, শেষ পর্যন্ত আমি তো ইউজারের কাছ থেকে শুধু অ্যাসপেক্ট রেশিও নিলাম, কিন্তু আমি তো রিয়েল উইন্ডোটা কাটতে জানতে হবে। অ্যাসপেক্ট রেশিও দেওয়ার পরে তোমাকে বলা হয়েছে যে ওয়ান ওয়ান কি আমি বললাম অ্যাসপেক্ট রেশিও, তার মানে কি এটা 10 ফিট বাই 10 ফিটও তুমি উইন্ডো কাটতে পারো, 5 ফিট বাই 5 ফিট কাটলেও হলো। ধরো যে তোমার একটা ওয়ালের মধ্যে উইন্ডো তৈরি করতে বলা হলো, তাহলে এটা তো স্কোয়ার উইন্ডো তুমি কাটছো 10 ফিট বাই 10 ফিট না 5 ফিট বাই 5 ফিট। এখন সেইটাকে তুমি আসলে কন্ট্রোল করবা কিভাবে? ঠিক আছে, তাহলে এখানে সেটাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে কি যে এখানে আরেকটা প্যারামিটার নিয়ে আসা হয়, সেটাকে বলা হচ্ছে যে ফিল্ড অফ ভিউ অ্যাঙ্গেল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফিল্ড অফ ভিউ অ্যাঙ্গেল ইন ওয়াই। অর্থাৎ তোমাকে এবার আমি সহজ করে বলি যে ধরো যে তোমাকে একটা উইন্ডো কাটতে বলা হয়েছে, ঠিক আছে, তুমি কি এটা মনে করো যে সেন্টার পয়েন্ট, তো তোমাকে এক অ্যাসপেক্ট রেশিওতে উইন্ডো কাটতে বলা হয়েছে, তো তুমি যেটা বলতেছি 10 বাই 10 বা 5 বাই 5 তো কাটতে পারো। কিন্তু এখন আবার আমি আরেকটা শর্ত দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে এক অ্যাসপেক্ট রেশিওতে কাটবা এটা সত্য, কিন্তু আমি ধরো যে তোমার এই ওয়াল থেকে যদি সে 5 ফিট পিছনে দাঁড়ায় থাকে, এটা মনে করো সেই আমার ওয়াল আর কি, ঠিক আছে, তো ওয়ালের সেন্টার থেকে আমি যদি 5 ফিট পিছনে দাঁড়ায় থাকি, তাহলে সেই পিছনের দাঁড়ানো আমার যদি চোখ কল্পনা করি সেখান থেকে এই যে তুমি যে উইন্ডোটা কাটবা, সেই উইন্ডোটার যেই ভার্টিক্যাল অংশটা তার সাথে যেই অ্যাঙ্গেল তৈরি করবে, অর্থাৎ এখানে সেই জায়গা দেখানো হয়েছে যে এই যে উইন্ডোটা কাটলাম,
এই উইন্ডোটা থেকে যে সেই যে চোখ, আমি যেখানে পিছনে দাঁড়ায় আছি, সে 5 ফিট বা 10 ফিট যাই হোক, সেই পিছনে দাঁড়ায় থাকা যে জায়গাটা, সেখানে যে সে অ্যাঙ্গেল তৈরি করতেছে, সেই অ্যাঙ্গেলটাও আমি বলে দিব আবার। এটাকে বলা হচ্ছে ফিল্ড অফ ভিউ, অর্থাৎ আমি কি পরিমাণ দেখতে পাইতেছি, ভিউইং এর ফিল্ড। ঠিক আছে, ইন ওয়াই ডিরেকশন, এটাকে শর্টে অনেক সময় ফোবি বলা হয়, ফিল্ড অফ ভিউ অ্যাঙ্গেল ইন ওয়াই ডিরেকশন। এবার কিন্তু তাহলে তোমাকে আমি লিমিট করে ফেলছি সামহাউ। তুমি কিন্তু ইচ্ছা মতন 10 ফিট বাই 10 ফিট বা 5 ফিট বাই 5 ফিট কাটতে পারবে না। উইন্ডো অ্যাসপেক্ট রেশিও ঠিকই থাকবে, কিন্তু আমি যেহেতু বইলা দিব যে না 30 ডিগ্রিতে তুমি একটা উইন্ডো কাটো, যেটা হবে কি আমি 5 ফিট দূরে পিছনে দাঁড়ায় থাকলে এই ইয়াটা আমার চোখের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এবার অ্যাসপেক্ট রেশিও তোমার বুঝে এবং কি বলে দূরত্বটা হিসাব করেই তোমাকে উইন্ডোটা কাটতে হবে। তাহলে এটা এখন কি হলো যে ইউজারের কাছ থেকে জিনিসটাকে সহজ করে ফেলা হয়েছে, কারণ আমরা অনেক সময় হিউম্যানের ভিশন নরমালি যদি আমরা তাকাই না, সামনে সোজা দৃষ্টি দেই, নরমালি 60 ডিগ্রির মতন আমাদের একটা ভিশন তৈরি হয় আমাদের কনিক শেপে যদি দেখো। হ্যাঁ, উপরে মোটামুটি যে পরিমাণ দেখো এটা 60 ডিগ্রি, ডানে বামেও 60 ডিগ্রি। কিন্তু আমরা গ্রাফিক সিস্টেমে যেহেতু আমরা শুধু ভার্টিক্যাল দিকের 60 ডিগ্রিটা হয়তো ডিফাইন করতে দিলাম, আর ডানে বামেরটা আমরা অ্যাসপেক্ট রেশিও দিয়ে দিলাম। কেন? কারণ আমাদের গ্রাফিক্স প্যাকেজে যে স্ক্রিন সেটা আবার কিন্তু স্কোয়ার শেপের হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। তাই না? আমরা মনিটর ব্যবহার করি বা পেজে প্রিন্ট করি, যেগুলো বেশিরভাগই হচ্ছে কি বলে রেক্টেঙ্গুলার শেপ। তো ফলে এখানে উইন্ডোটাকে আমরা রেক্টেঙ্গুলার চাইলে হতে দিব। অ্যাসপেক্ট রেশিও যদি 1 না দেই তাহলেই তো এটা স্কোয়ার হবে না। অ্যাসপেক্ট রেশিও যদি কি উইডথ বাই হাইট, আমরা অ্যাসপেক্ট রেশিওকে কিন্তু ডিফাইন করছি। তাহলে উইডথ যদি সে উইডথ বাই হাইট যদি 1 এর থেকে বেশি হয়, তার মানে এটা রেক্টেঙ্গুলার শেপ হবে। তাহলে এটা হচ্ছে বিষয় যে তাহলে এখন আমাদের ভিউ ভলিউম ডিফাইন করতে দুইটা প্যারামিটার লাগতেছে, একটা হচ্ছে ফবি আর একটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, এই দুইটা। তাহলে এই দুইটা দিয়ে আমরা কি ডিফাইন করলাম? আসলে আমরা ডিফাইন করছি ভিউ উইন্ডোটা, আর নিয়ার আর ফার প্লেন তো রয়েই গেছে, নিয়ার প্লেন এবং ফার প্লেন সেটা লাগতেছে। ফলে এখানে আমাদের মূলত 4টা প্যারামিটার লাগতেছে এই ভলিউমটা, ভিউ ভলিউমটাকে ডিফাইন করতে। বোঝা গেল? আর এখানে আসো যে যদি এদেরকে এবার রিলেট করি যে অ্যাসপেক্ট রেশিও এবং এগুলো থেকে যে তুমি অ্যাকচুয়ালি যদি কর্নার পয়েন্টস গুলো তো তোমার লাগবে, রাইট লেফট টপ বটম এগুলো যদি দরকার হয়, তাহলে কিভাবে বের করব? তাহলে আমরা এখানে তো উইন্ডোর হাইট আর উইন্ডোর যে উইডথ আছে এটার অ্যাসপেক্ট রেশিও, এটা যদি ধরি অ্যাসপেক্ট রেশিও এই কি বলে তাহলে আর ফবি হচ্ছে কি এটার একটু মুছাই, বেশি দাগ হয়ে গেছে। কই এটা হ্যাঁ, তাহলে ফবি কিন্তু এই পুরা অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার যদি আমরা অর্ধেক নেই তাহলে এটা কি হবে? হাফ অফ দা ফবি হবে। ঠিক আছে, তাহলে হাফ অফ দা ফবি আসলে কি? এখানে যদি আমরা এইভাবে আঁকি আর কি, যে এটা একদিক থেকে ভিউটা মনে করো, ঠিক আছে, এটা এদিক থেকে, তাহলে এই পুরাটা ছিল ফবি। তাহলে হাফ অফ দা ফবি সমান কি? এই দূরত্ব, এই ভূমি তোমার এটা কিন্তু আবার তোমার নিয়ার প্লেন বা এটাকে তুমি হয়তো ডি দ্বারা ডিফাইন করছিলাম। আর এই অংশটা কি? এই অংশটা হচ্ছে h/2, তাহলে হাইটের অর্ধেক। কার এখান থেকে নয়েজ আছে? মিউট করা নাই? তাহলে পুরো অংশটা যেহেতু এটা হাইট, তাহলে এই অংশটা হচ্ছে h/2, তাহলে এটা কি? লম্ব বাই ভূমি বা ভূমি বাই লম্বের অনুপাতকে কি বলা হয়? লম্ব বাই ভূমির অনুপাত কি? 10। 10। তাহলে সেই ইকুয়েশন দিয়ে এই দুইটা সবকিছুকে আমরা রিলেট করতে পারি। এটা তো ডি মানে নিয়ার প্লেনের দূরত্ব, আমরা তো বলছি যে নিয়ার প্লেন এবং প্রজেকশন প্লেন একই জায়গায়, তাহলে ডি তো আমাদের দেওয়া থাকতে হবে, তাই না? তাহলে নিয়ার প্লেন আমাদের দেওয়া আছে আর ফার প্লেন দেওয়া আছে। তো ফার প্লেন এখানে দরকার নেই, নিয়ার প্লেন আছে, সেটা হচ্ছে আসলে ডি। আর আমাদের হাইট উইডথ দেওয়া নাই, দেওয়া আছে অ্যাসপেক্ট রেশিও। তাহলে সেটা থেকে আমরা কি করতে পারি যে এটা কি যে আমরা যদি ধরে নেই এ হচ্ছে কি W/H, তাহলে এখানে যেটা পাইতে পারি যে h/2 সমান আমরা পাবো কি? এই ইকুয়েশন যে 2 ইন্টু কি এটারে যদি এখানে নিয়ে যাই, তাহলে দেখো tan ইনভার্স অফ tan অফ ফবি 2, tan থিটা সমান আর কি tan অফ ফবি বাই 2 সমান কি? লম্ব বাই কি? ভূমি। তো লম্ব কত? h/2 আর ভূমি হচ্ছে d। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা দেখি তাহলে এখান থেকে এই অ্যাকচুয়ালি এইচ পেয়ে যাব। তার এইচ যদি পেয়ে যাই তাহলে ডব্লিউ পেয়ে যাব, কারণ ডব্লিউ সমান কি? তাহলে ডব্লিউ সমান হচ্ছে এইচ। তাহলে আমরা উইন্ডোটা এক্স্যাক্টলি তখন উইন্ডোটা কত কাটতে হবে এটা আমরা কিন্তু হিসাব করে ফেলতে পারবো।
কারণ আমার অ্যাসপেক্ট রেশিও দেওয়া থাকলে আর ফবি দেওয়া থাকলে আমি দুইটা থেকে হাইট কত হবে শেষ পর্যন্ত উইন্ডোতে কি 5 ফিট বাই ওই যে এটা হিসাব করছিলাম আগে যে 5 ফিট বাই 5 ফিট কাটলেও অ্যাসপেক্ট রেশিও 1 থাকে, 10 ফিট বাই 10 ফিট থাকলেও 1 থাকে, কিন্তু এখন আমি আসলে কাটবো কত সেটা হিসাব করতে পারবো বাই দিস ইকুয়েশন। শেষ, আর কিছু বলবো না। নাও কাম টু অ্যান ইম্পর্টেন্ট টপিক, সেটাকে বলছি আমরা নর্মালাইজেশন ট্রান্সফরমেশন। তো নর্মালাইজেশন ট্রান্সফরমেশনে কি করা হয় যে এই যে এটা পিরামিড শেপের, এটা 2D ভিউ, মনে করো যে টপ টপ ভিউ আর কি, ঠিক আছে। এটাকে অ্যাকচুয়ালি এখান থেকে আমি বলবো, এখানেও না, এটা প্রসেস আর কি। হ্যাঁ, এই যে আমাদের এইখানে বলবো আর কি, এখান থেকে যে এই যে আমাদের কি এটা ভিউ ফ্রাস্টাম ছিল আর কি, বা ভিউ ভলিউম, পার্সপেক্টিভ ভিউ ভলিউম, এটাকে উদাহরণ হিসাবে নেই। আমাদের নর্মালাইজেশন ট্রান্সফরমেশনে কি করি, এই জিনিসটাকে কনভার্ট করে এরকম একটা কিউব শেপে নিয়ে আসি, ঠিক আছে। এই কিউবটাকে বলা হয় সিভিভি, ক্যানোনিক্যাল ভিউ ভলিউম। এবং একটু নোটিস করো যে আমার যে এটা ছিল ভিউ ভলিউম, সেটা জেনারেল আর কি, আর এটাকে বলতেছে কি ক্যানোনিক্যাল। এই ক্যানোনিক্যাল ভিউ ভলিউম ডিফাইন্ড হচ্ছে কি, এটা ডিফাইন্ড হচ্ছে, এখানে টার্মটা আছে এনডিসি। এখানে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম চলে আসছে, কোঅর্ডিনেট সিস্টেমের নাম হচ্ছে নর্মালাইজড কোঅর্ডিনেট সিস্টেম। দেখো, নর্মালাইজড কোঅর্ডিনেট সিস্টেমের এক্স এদিকে, ওয়াই এদিকে, আর জেড ওইদিকে ভিতর দিকে। তার মানে এটা একটা লেফট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। আর আমরা এতক্ষণ পর্যন্ত যা করতেছিলাম, যত ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করতেছিলাম, দ্যাট ইজ অন অন রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে এক্স এদিকে, ওয়াই এদিকে, আর জেড ছিল আউট অফ দ্য পেজ টুয়ার্ডস ইউ। আর এটা কিন্তু কি বলে তোমার দিক থেকে কি ব্যাকওয়ার্ড সাইডে। তো এই ভিউ ফ্রাস্টামকে কনভার্ট করে এরকম একটা কিউবে নিয়ে আসা হয়, ঠিক আছে। এখন এটা এটা বলতেছি আপাতত ভিউ ফ্রাস্টামকে। এটা ভিউ ফ্রাস্টাম না হয়ে আমাদের যে প্যারালালোপিড ভিউ ভলিউম ছিল সেটাকেও কনভার্ট করে এরকমে নিয়ে আসা হয়, ঠিক আছে। অর্থাৎ প্রজেকশন টাইপ যাই হোক, প্রজেকশন টাইপ অর্থোগোনাল হোক আর প্রজেকশন টাইপ পার্সপেক্টিভ হোক, দুইটাকেই কনভার্ট করে এরকম একটা কিউব শেপের ভিউ ভলিউমে নিয়ে আসা হয়। কেন? কারণ পরবর্তী স্টেপস গুলোকে সিম্পলার রাখার জন্য, যে প্রজেকশনের উপরে যেন আর এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, প্রজেকশন হোয়াট এভার, ঠিক আছে। কারণ দেখো, আমরা যে ছবিগুলো আঁকতেছিলাম, যে এটা ছিল আমাদের কি অর্থোগোনাল প্রজেকশনের জন্য তার ভিউ ভলিউম। আবার এইরকম এটা বা এটা যেটা দিয়ে দেখাই যে পার্সপেক্টিভ প্রজেকশনের ভিউ ভলিউম আরেক শেপের। তাহলে পরবর্তীতে মানে যে কোনো গ্রাফিক সিস্টেম, এই যে বলতেছি কি, যেহেতু আমরা ভিউ ভলিউম ডিফাইন করছি, তো সহজে বলি যে এই ভলিউমের বাইরেও তো সিন থাকতে পারে, ঠিক আছে, সিনের বিভিন্ন পার্ট থাকতে পারে। তাহলে সেই সিনের পার্টকে আমরা ইলিমিনেট করব, এটা একটা প্রসেস। সেই এলিমিনেশন প্রসেসকে বলা হয়, আমি শুরুতেও বলছিলাম, হিডেন সারফেস রিমুভাল বা ব্যাক স্পেস রিমুভাল, অথবা ইভেন শুধু সারফেস রিমুভাল না, ইভেন কিছু অংশ দেখা যাচ্ছে যে এটার ভিতরে থাকতে পারে, কিছু অংশ বাইরে থাকতে পারে, তাহলে ক্লিপিং করা, ঠিক আছে। তাহলে এই কাজগুলো যদি আমরা করতে চাই, তাহলে পিরামিড শেপের উপরে এখানে করতে হবে একরকম, আবার এইটার ক্ষেত্রে প্যারালালোপিড শেপের উপরে করতে হবে আরেক রকম। তাহলে এই কাজগুলোকে যদি আমরা নর্মালাইজ করে ফেলতে পারি, যে হোয়াট এভার দা প্রজেকশন টাইপ, তারপরে এটাকে কনভার্ট করে যদি এরকম আমরা একটা কি বলে কিউবে কনভার্ট করে ফেলতে পারি, তাহলে কি হবে, এর পরের স্টেজগুলো ইজিয়ার হবে। তাহলে পরের স্টেজগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে। তো সেই প্রসেসেই এখানে কি করা হয়, যে হোয়াট এভার দা দিস টাইপ অর দ্যাট টাইপ, এটাকে একটা ক্যানোনিক্যাল ভিউ ভলিউমে কনভার্ট করা হয়, ঠিক আছে। তাহলে এখানে এখানে আছে আর অন্য কোথাও, সেগুলো আমি পরে আসবো দেখি। এই যে এখানে এটা বলা হয়েছে, এই যে ম্যাপিং, যে অর্থোগ্রাফিক প্রজেকশন হইলেও এটাকেও একরকম ক্যানোনিক্যাল ভিউ ভলিউমে নিয়ে আসা হয়, এটাকেও ক্যানোনিক্যাল ভিউ ভলিউমে নিয়ে আসা হয়, ঠিক আছে। তাতে কি হলো, এবং এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা, এটাকে কি বলা হইতেছে এনডিসি, কিন্তু বা এনডিসিএস এরকম বলা হয়। এখন এটা আবার এরকম কেন, নর্মালাইজ ডিভাইস কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে, এনডিসিএস। এটার দেখো জেডটা উল্টা দিকে, এটার জেডটা এদিকে, এটা কেন? কারণ কি, যে আমরা যে গ্রাফিক্স প্যাকেজ বা যে সমস্ত ইয়াতে অ্যাপ্লাই করি, সেখানকার ইয়াতে কি তোমাকে যে ডিসপ্লে সারফেসে এটাকে শো করা হয়, সেখানে
আবার তো এটাকে রিয়েলিস্টিক লুক নিয়ে আসা হয়। আমাদের ক্ষেত্রে কি পজিটিভ জেড এক্সিস হচ্ছে আমার দিকে, তাহলে জেড এর মান কি যত বাড়তে থাকে অবজেক্টটা তত বড় হবে, কিন্তু আসলে ইয়াতে গ্রাফিক সিস্টেমে কি যে জেড, এটা কি হবে যে জেড এর মান যত বড় হবে তখন তত ছোট হইতে থাকবে। অবজেক্টটা যত ফার্দার হবে ইয়া থেকে, সেন্টার থেকে, তত এটাকে ছোট দেখাইতে হবে। ঠিক আছে, ফলে এখানে যে জিনিসটা করা হয় যে জেড এক্সিসটা পিছন দিকে কল্পনা করা হয়। কিন্তু তাহলে আমরা এখানে এত কিছু এটা এইদিকে রাখছি কেন? এই আমরা এত কষ্ট করে পড়তেছি কেন? আসলে আমরা পড়তেছি এরকম কষ্ট করে যে বেসিক ম্যাথমেটিক্স সেই হিস্ট্রি থেকে আর কি, যে রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেমকে ইউজ করে ম্যাথমেটিক্সটাকে বোঝা ইজি। ঠিক আছে, বা ম্যাথমেটিক্স তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রিও যেখানে পড়ছো বেশিরভাগ ক্ষেত্রে আমরা থ্রি ওয়ার্ল্ড বাস্তব জগৎ কিন্তু রাইট হ্যান্ডেড সিস্টেম। ঠিক আছে, তাহলে এই জন্যই আমরা রাইট হ্যান্ডেড সিস্টেমে রেখে ম্যাথমেটিক্স গুলো অ্যাপ্লাই করছি। এবং যখন লাগে শুধু এটা কি, এটা কিন্তু আলটিমেটলি কঠিন কিছু না, জাস্ট এটার কি হচ্ছে ভ্যালুটা যদি আমি নেগেট করে দেই তাহলে এটা পিছন দিকে চলে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমরা যতক্ষণ পর্যন্ত সম্ভব ততক্ষণ পর্যন্ত আমরা রাইট হ্যান্ডেড সিস্টেমই কাজটা করতেছি, এবং পরে যখন জাস্ট ডিসপ্লেতে যাব তখন এটাকে এক্সিসটাকে উল্টায় দিব আর কি। তাহলে এইবার আসলে এই যে প্রসেসটা এটা থেকে এটাকে বানানো, যে এরকম আমাদের অর্থোগ্রাফিক ভিউ ভলিউম আছে, এটা থেকে এটাতে বানাবো কিভাবে, এই যে ট্রান্সফরমেশন এটাকে কিভাবে করতে পারি, কেউ কি কোনো আইডিয়া দিতে পারো? যে এরকম একটা ভিউ ভলিউম আছে যাকে এরকম আমরা করতে পারি, আমাদের বেসিক মডেলিং ট্রান্সফরমেশনের আইডিয়া থেকে কেউ কি কোনো আইডিয়া দিতে পারে? হ্যাঁ বলো বলো, কেউ কোনো এনিথিং, জাস্ট কই আসেনি। যে এরকম একটা ভিউ ভলিউম আছে থ্রিডি, তোমরা কিন্তু থ্রিডি ইয়াও পড়ে ফেলছো তাই না, থ্রিডি ট্রান্সফরমেশন পড়ছো। আমি মনে করাই দিই, থ্রিডি ট্রান্সফরমেশনের মধ্যে বেসিক ইয়া ছিল, একটা ছিল ট্রান্সলেশন, আর একটা ছিল, স্যার স্কেলিং করলে হবে স্যার। হ্যাঁ স্কেলিং করলে হতে পারে, কারণ দেখা যাচ্ছে যে এটা এটা তো আমার ইয়ে করি। হ্যাঁ তাহলে স্কেলিং করলে হবে, কিন্তু এখানে একটু নোটিস করো যে এই অবজেক্টটা যেই সাইজের, এই অবজেক্টটা কিউব সাইজের। কিউবটা এরকম যে এটা, এবার এটা আগে বলি নাই, এখানে কোথাও লেখা আছে, হ্যাঁ যে কিউবটা এরকম যে এটা এক্স এর দিকে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত, ওয়াই ও -1 থেকে +1 পর্যন্ত, এবং জেড এর দিকেও -1 থেকে +1 পর্যন্ত। তার মানে এটা একটা কিউব শেপ বা 2 ইউনিটের আর কি। প্রতিটা ইয়ার ডিস্টেন্স হচ্ছে, সাইডের ডিস্টেন্স হচ্ছে বা লেন্থ হচ্ছে 2। ঠিক আছে, সাইড লেন্থ গুলো। তাহলে এইটা একটা কথা। আর তার মানে এবার বোঝা যাচ্ছে যে তাহলে এটার যে ভরকেন্দ্র, সেন্টার অফ মাস, সেটা কোথায় লোকেটেড? অরিজিন। জিরো। অরিজিনে। তাহলে এখানে যেটা আমরা ছবিটা আঁকতেছি, এটার সেন্টার অফ মাস কোথায় লোকেটেড? এটা তো নিশ্চয়ই এইখানে না, এটা দেখা যাচ্ছে যে এটা নিয়ার প্লেন এবং ফার প্লেনের মাঝখানে কোথাও নিশ্চয়ই সেন্টার অফ মাস তার অবস্থিত, তাই না? তাহলে এটাকে যদি এরকম করতে চাই তাহলে কিভাবে করতে পারি? তাহলে আমরা যদি স্কেল করতে পারি, এটা প্রথম কথা অবশ্যই সত্য যে স্কেল করলে এটা হবে, কিন্তু সেন্টার অফ মাস তো তাহলে আবার সরে যাবে। ঠিক আছে, আমরা জানি যে যে কোনো স্কেলিং করলে অবজেক্টের তার লোকেশন বা সেন্টার অফ মাস এমনিতেই সরে যায়। তাহলে আমরা যদি প্রথমে এটাকে একটা ট্রান্সলেট করে এটার সেন্টার অফ মাস যেখানে আছে সেটাকে অরিজিনে নিয়ে আসি, তারপরে এটাকে স্কেলিং করি, তাহলে কিন্তু এটার সেন্টার অফ মাস জায়গায় থেকে যাবে এবং পরে এটার সাইজ এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই কাজটাই করবো এখন আমরা। সেটাকে দেখো, আমরা যে এখানে কোথাও ম্যাথমেটিক্স দেখাইতে চাচ্ছি, এখানে কিন্তু আমি আমি কিন্তু স্লাইডস এর কোনো ইয়া নাই, ডিরেকশনের আগামাথা নাই, এগুলো ভালো করে ধরবা। এই যে এখানে সেটা দেখানো হচ্ছে, নর্মাল ট্রান্সফরমেশন আমরা করতে চাচ্ছি, প্রথমে এইটা ছিল। তাহলে এখানে আমরা ধরে নিলাম যে এই যে এটার পয়েন্টটা, এটা হচ্ছে রাইট। ঠিক আছে, আর এটা টপ, ছোট করে লিখলাম। ঠিক আছে, এই কর্নার পয়েন্টটা শুধু। ঠিক আছে, আর এটা হচ্ছে এখানে ডিফাইন্ড আছে আসলে এক্স ম্যাক্স, এক্স ডব্লিউ ম্যাক্স, এক্স ডব্লিউ মিন, এইভাবে আর কি। আমি এটাকে সহজ রাখার জন্য রাইট লেফট এরকম দিয়ে ডিফাইন করলাম আর কি। আর এই পয়েন্টটা হচ্ছে কি, লেফট বটম। শুধু এক্স ওয়াই এর মানটা লিখলাম, আর জেড এর মান তো তাহলে কত, জেড এর মান এই পয়েন্টের হচ্ছে এন। ঠিক আছে, এদের সবার জেড এর মান এন। তাহলে এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে রাইট টপ, জেড এর মান হচ্ছে ফার এফ। ঠিক আছে, তাহলে এই পুরো অবজেক্টের সেন্টার অফ মাস আমরা বের করতে পারি কিভাবে? সেন্টার অফ মাস কত হবে?
এই যোগ করে 2 দিয়ে ভাগ যোগ করলে করে 2 দিয়ে ভাগ, তাহলে সেটা হবে সেন্টার অফ মাস। তাহলে সেই পরিমাণ আমাদেরকে কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে। তাহলে সেটা আমি এখানে লিখছি যে আমাদের একটা ট্রান্সলেশন অপারেশন দরকার। সেখানে ট্রান্সলেশন ফ্যাক্টর গুলো কি হবে, যে একটা হচ্ছে রাইট প্লাস লেফট বাই 2, আর ফ্যাক্টরটা কি করতে, এই পরিমাণ কি করতে হবে আমাদেরকে নেগেট করতে হবে। তাহলে এটা সেন্টার অফ মাস ওই জায়গায় আসছে দেখে এই পরিমাণ মাইনাস করতে হবে। তাহলে টপ প্লাস বটম, ঠিক আছে, বাই 2, এটা মাইনাস। আর নিয়ার এবং ফার, এরা দেখো নিয়ার এবং ফার আসলে কি, নিয়ার ভ্যালু এবং ফার ভ্যালু এরা কিন্তু দুজনেই অলরেডি নেগেটিভ। ঠিক আছে, নিয়ার যত, ফার কিন্তু নিয়ার হয়তো -5, আমরা বলতেছিলাম যে এটা নেগেটিভ দিকে, অলওয়েজ বলতেছিলাম নেগেটিভ দিকে। তাহলে তার যদি সেন্টার অফ মাস বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এটাকে জিনিসটাকে সিম্পল রাখার জন্য এইভাবে লিখছি আর কি, যে নিয়ারের অ্যাবসলিউট ভ্যালু ফারের অ্যাবসলিউট ভ্যালুকে আমরা যদি 2 দিয়ে ভাগ দেই, তাহলে যেই পজিশনটা হবে সেই পজিশনটা অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, প্লাস করা লাগবে। ঠিক আছে, কারণ এটা -5 হয়তো, ঠিক আছে, আর এটা হয়তো -10। ঠিক আছে, তাহলে -10 মাইনাস এই দুটাকে যোগ করলে কত হবে, তাহলে আলটিমেটলি এটা হবে কত, 7.5, এটা -7.5, তাই না, বাই 2 আছে। তাহলে -7.5, এই পজিশনটা হচ্ছে কি আমার সেন্টার অফ মাস লোকেটেড। তাহলে আমাদের -7.5-এর সাথে আরো মাইনাস, এটাকে কি করতে হবে, এটা যেহেতু অরিজিনে আনতে হবে, তাহলে নেগেটিভ ট্রান্সলেশন করা লাগবে। তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য আমরা এটাকে সিম্পলি লিখতে পারি যে +7.5। তো এই জন্য এখানে মাইনাস না লিখে প্লাস প্লাস লিখেও কিন্তু করা যায়, তাহলে একই কাজ। ঠিক আছে, তাহলে আমরা সেটাকেই লিখছি আর কি, সিম্পল, যে +5 +10, তাহলে 7.5 হইতেছে এক্স্যাক্টলি এই পরিমাণ, আমরা সিম্পলি ট্রান্সলেট করলে হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ট্রান্সলেশন ফ্যাক্টর। এখন ট্রান্সলেট করলে এই অবজেক্টটা এক্স্যাক্টলি এই কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনে আসবে। এখন এটাকে আমরা একটা কি বানাইতে চাই, 2 ইউনিটের কিউব বানাইতে চাই। তাহলে এই অবজেক্টের যে এটা কিভাবে করব, তাহলে একজন বলছে যে স্কেলিং করলে হবে। হ্যাঁ, স্কেলিং করলে তো হবে। এখন স্কেল ফ্যাক্টরটা কত, তাহলে স্কেল ফ্যাক্টরটা কি, যে এদিককার ধরো যে আমাদের এক্স ডাইরেকশনে যেই পরিমাণ এক্সটেন্ট আছে, তাহলে সেটা কত আছে, একদিকে আছে রাইট, আরেকটা আছে কি, আরেক দিকে আছে এল পরিমাণ। ঠিক আছে, তাহলে রাইটের থেকে লেফটে যদি, সরি উল্টা লিখলাম তো, রাইট থেকে যদি আমরা লেফটটাকে মাইনাস করি তাহলে কি পাবো, যে এটার এই এই উইডথটা পাবো। তাহলে এই উইডথটাকে যদি আমরা, যেটা পাইছি এই অংশটাকে যদি বলি ডব্লিউ, তাহলে এই ডব্লিউ দিয়ে যদি এটাকে ভাগ দিয়ে দেই, তাহলে এই উইডথটা কততে কনভার্ট হয়ে যাবে, ইউনিটে। ইউনিটে, 1-এ কনভার্ট হয়ে যাবে। কিন্তু আমাদের দরকার আবার 2 ইউনিটের কিউব, তাহলে 2 দিয়ে আবার গুণ করা লাগবে। তাহলে এটা সেটা যে স্কেল ফ্যাক্টরটা হবে তাহলে কত, যে অ্যাকচুয়ালি 2 বাই রাইট মাইনাস লেফট, রাইট মাইনাস লেফট দিয়ে ভাগ করলে 1-এ কনভার্ট হইতেছে, যত ছিল তাকে যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে এটা 2 ইউনিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে একইভাবে 2 বাই টপ মাইনাস বটম দিয়ে ভাগ করলে এটা 1-এ কনভার্ট হবে, 2 দিয়ে গুণ করতে হবে। আবার এখানে ফার মাইনাস নিয়ার, ঠিক আছে, এখানে কিন্তু ফারটাকে অ্যাবসলিউট ভ্যালুতে লেখা হয়েছে, তাহলে ফার থেকে নিয়ার মাইনাস করা যাবে, কারণ এটা বড় এটা ছোট। ঠিক আছে, তাহলে সেটাকে ভাগ দিয়ে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা কি হবে, তাহলে ওটা 2 ইউনিটে কনভার্ট হবে। কিন্তু এটার সামনে একটা মাইনাস দিছি আবার, কেন, কোনো ক্লু, বাকিটা তো ওর সাথে 2 গুণ করতে হবে, 2 গুণ করতে হবে, কিন্তু এটার সামনে আবার জেড একটা, ডিরেকশনটা উল্টা দিছি আমরা। এখানে তো যেহেতু আমাদের আমরা জেড ডিরেকশনটাকে, ইয়েস ভেরি গুড, যেহেতু আমাদের কি হচ্ছে যে জেড ডিরেকশনটা আবার উল্টায় ফেলতে হবে, তাহলে কি এখানে একটা মিরর করা লাগবে কাইন্ড অফ। তাহলে মিরর ট্রান্সলেশন আমরা তো দেখছিলাম, মিরর ট্রান্সফরমেশন আসলে আমরা স্কেলিং এর মাধ্যমেই করতে পারি। ঠিক আছে, তাহলে সেটাকে অ্যাকচুয়ালি জেড এর ভ্যালুটাকে আমাদেরকে নেগেটিভ করে দিচ্ছি আর কি, আর কিছু না, এই মাইনাস সাইনটা হচ্ছে জেড ভ্যালুকে নেগেট করার জন্য। তাহলে ফাইনালি তাহলে কি হলো, যে দুইটা ম্যাট্রিক্স, যেটা ট্রান্সলেশন আর স্কেলিং ম্যাট্রিক্স কেমন হয় সেটা আমরা পড়াইছি, তার ফ্যাক্টর গুলো বলে দিলাম। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করি তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটার চেহারাটা এরকম। ঠিক আছে, তোমরা করে দেখবা। তাহলে এই ম্যাট্রিক্সটা কি করবে, যে কোনো আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশনকে নর্মালাইজ প্রজেকশনে কনভার্ট করে দিবে, বা নর্মালাইজ ইয়াতে কনভার্ট করবে অর্থোগ্রাফিকটাকে। কিন্তু এখনো আমরা পার্সপেক্টিভটা কিন্তু পড়িনি। ঠিক আছে, তাহলে এবার আসো যে পার্সপেক্টিভটাকে যদি আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, এবার আসো যে এটা অর্থোগ্রাফিককে আমরা ইয়া করছি, একটু পিছনে যাচ্ছে। তাহলে পার্সপেক্টিভের প্রজেকশনের যে ভিউ ভলিউমটা ছিল, সেই ভিউ ভলিউমটা ছিল ফ্রাস্টাম শেপের।
আর অর্থোগ্রাফিক প্রজেকশনের ভিউ ভলিউমটা ছিল প্যারালালোপিড শেপের। আমরা যদি ফ্রাস্টাম শেপের এই ভলিউমটাকে এইভাবে প্যারালালোপিড শেপে কনভার্ট করে ফেলতে পারি, ঠিক আছে, তারপরে তো ওই ওই এই যে একটু আগে যেটা শিখলাম সেটাকে অ্যাপ্লাই করলে এটা তাহলে ইয়াতে কনভার্ট হয়ে যাবে, কি বলে ইউনিট কিউবে কনভার্ট হয়ে যাবে। ইউনিট কিউব তো না, কিউবে কনভার্ট হবে আর কি। তাহলে প্রথম কথা হচ্ছে যে তাহলে এইটাকে আমরা করব কিভাবে, মানে এই যে ফ্রাস্টাম শেপ আছে এটাকে আমরা কিভাবে এরকম ইয়াতে কনভার্ট করতে পারি। তাহলে অ্যাকচুয়ালি আমরা যে পার্সপেক্টিভ প্রজেকশন করি না, সেটা কি করে আমরা যখন একটা ইয়াকে অবজেক্টকে পার্সপেক্টিভ প্রজেকশন করি, পার্সপেক্টিভ প্রজেকশন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ছিল এরকম যে 1 0 0 0, তারপরে কত 0 1 0 0, এখানে ছিল 0 0 1। আমি লাস্ট দিন পরে আসছি কিন্তু বেসিক যে ইয়াটা ছিল 0, এখানে ছিল 0 0 মাইনাস 1/d, আর এটা 0। আমার মুখের কথা শুনিও, এগুলো লেখা তো নষ্ট হয়ে যায় আর কি। দিস ওয়াজ অ্যাকচুয়ালি পার্সপেক্টিভ ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, ঠিক আছে। এখানে এটা করতে গিয়ে আমরা এটা বলতেছি, এটা কিন্তু টার্গেট, হাইপোথেটিক্যালি আমরা বলতেছি যে এরকম করব। এখন এটা আসলে করতে গেলে আমাদের আরো কিছু চ্যালেঞ্জ আছে আর কি, সেটা বোঝার জন্য। তো এটা ছিল পার্সপেক্টিভ ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, আমরা বেসিক বাই বেসিক ডেফিনেশন যে ওয়াইজ। তাহলে এটা দিয়ে যখন এখানকার কোনো একটা অবজেক্টকে এই পয়েন্টকে, ঠিক আছে, বা এই পয়েন্টকে যদি প্রজেক্ট করি, ঠিক আছে, এইটা যদি প্রজেকশন প্লেন হয়, ঠিক আছে, আর এটা যদি সেন্টার অফ প্রজেকশন হয়, তাহলে প্রজেকশনটা কোথায় হবে? এই প্রথমে বলো যে এই পয়েন্টের প্রজেকশনটা তাহলে কোথায় হবে। সোজা কথা যে এই পয়েন্টের এটাকে লাইন টানলাম প্রজেক্টরে, এটা এখানে কাট করছে, তাহলে এটার প্রজেকশন এখানে হবে, তাই তো? আমরা তো তাই পড়ছি এটার গত ক্লাসের স্লাইড থেকে, আমি আর দেখাইতে যাচ্ছি না কিন্তু। এখন এই পয়েন্টকে যদি আমরা প্রজেক্ট করি, এটাও তো এখানেই হবে, কারণ এই ম্যাট্রিক্সের এটা দিয়ে যদি আমরা গুণ করতাম, এটাকে কিন্তু কি হইতো যে এক্স ওয়াই জেড 1, ঠিক আছে, এটাকে যদি এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করতাম তাহলে আউটপুট কি আসতো? সেটা এরকম আসতো যে এক্স ওয়াই জেড আর কত মাইনাস d/z, এরকম মাইনাস d/z এরকম মনে হয়, ঠিক আছে, এই আসবে আউটপুট। ও সরি, এটা হ্যাঁ এটা আসবে। তাহলে মাইনাস d/z দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে পরে ফাইনাল রেজাল্টটা পাবো। তাহলে মাইনাস d/z দিয়ে যদি এই অংশটাকে ভাগ দেই তাহলে কত থাকে শেষ পর্যন্ত? এটা মাইনাস d থাকে, তাই না? না ভুল লিখলাম? মাইনাস z/d, মাইনাস জেড বাই ডি হবে। ও মাইনাস z/d হবে, সরি, হ্যাঁ মাইনাস z/d, এটা ভুলে গেছি। তাহলে মাইনাস z/d, তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ দেই তাহলে এটা শুধু মাইনাস d থাকে। তাহলে যাই হোক, তাহলে এই বিন্দু প্রত্যেকটারই প্রজেকশন করলে কি হয়ে যাবে যে এইরকম পিরামিড শেপের ভিতরে যত অবজেক্টই আছে, মানে যত পয়েন্টই আছে, এটাকে যদি প্রজেক্ট করি, প্রজেক্ট করলে তো সবাই আসলে 2D তে কনভার্ট হয়ে এরকম একটা প্লেনে চলে আসতেছে। কিন্তু আমরা চাইতেছিলাম যে এটাকে এরকম রাখতে, মানে এই মাথাটা এরকম সমান থাকবে, কি বলে প্রজেকশনটা এমন হবে কিন্তু ডেপথটাও থাকবে। যে এখানে প্রজেকশনটা, এটা দুইটারই প্রজেকশন, কিন্তু এটারে আমি একটু অন্যভাবে আঁকি। এটারে না, এখানে আমার সামনে আছে, ধরো যে সেটা একটা ছবি আছে, কোথায় আছে, এই যে এখানে এই ছবিটা। যে এখানে একটা বিন্দু, আমরা যখন বলি কি যে এটা যদি আমার প্রজেকশন প্লেন হয়, ঠিক আছে, এখানে একটা বিন্দু আছে, আমরা প্রজেকশন পার্সপেক্টিভ প্রজেকশন নিই, তখন বলতেছি কি যে এই বিন্দু থেকে লাইন কানেক্ট করব যেখানে কাট করে, তাহলে এটার প্রজেকশন এখানে হবে, তাই তো? তো এই বরাবর যত বিন্দু আছে, অ্যাকচুয়ালি এই প্রজেক্টর বরাবর যত বিন্দু আছে সবার প্রজেকশনই তো সে এখানেই হবে, তাই না? কারণ সবার এক্স ওয়াই এর মান কনভার্ট হয়ে এখানে চলে আসবে, এবং জেড এর মান সবার হয়ে যাবে প্রজেকশন প্লেনের মানের সমান। কিন্তু আমরা এখানে চাইতেছি কি ব্যাপারটা এরকম যে সবার এক্স ওয়াই এর মান এখানে আসুক, কিন্তু জেড এর মানটা যেন না হারায়। জেড এর মানটা যেন এটার অরিজিনাল যেখানে ছিল সেরকমই থেকে যায়, বা অ্যাটলিস্ট অ্যাকর্ডিং টু সাম ফর্মুলেশন, যেন এটা জেড এর মানটা দূরবর্তীতার একটা দূরবর্তী ভ্যালু থাকে। বুঝাইতে পারতেছি কথা? তাহলে এখানে সেই জিনিসটা বলতে চাচ্ছি যে যে এটা যদি প্রজেক্ট হইয়া, তাহলে এখানে তো প্রজেকশন প্লেন এখানে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা নিয়ার প্লেন, এটাই প্রজেকশন প্লেন। তাহলে এখানে বলতে চাইতেছি যে নিয়ার প্লেনের যদি কোনো একটা বিন্দু থাকে, সেটা প্রজেকশন হবে যেখানে ফার প্লেনের ওই একই লাইনে সেই যে
লাইনটা যদি টানি সেই বিন্দুটা যে প্রজেকশন হবে তার এক্স এর মান সেখানে হবে ঠিকই, বাট তার জেড এর মানটা এখানে থেকে যাবে। তার মানে অ্যাকচুয়ালি বাস্তবিক প্রজেকশনটা হয়েছে এখানে। ঠিক আছে, তার মানে দেখো এক্স ওয়াই এর ভ্যালু এটা এটা কিন্তু এদিকে ওয়াই, এদিকে মনে করো এক্স আছে আর কি, আর এদিকে জেড। তাহলে জেড ভ্যালুটা রিটেইন করবে। ঠিক আছে, এবং জেড ভ্যালুটা রিটেইন করার আরো প্রয়োজনীয়তাও আছে। ঠিক আছে, কারণ আমরা যেটা আগে বলছিলাম যে পার্সপেক্টিভ ডিভিশন করলে আমাদের কি হয়। তোমাদের ক্লাস কয়টা পর্যন্ত? কয়টা বাজে এখন? 11:30। ও ঠিক আছে, তাহলে আমরা বিহাইন্ড আছি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, তাহলে জেড ভ্যালুটা রিটেইন করার দরকার আছে। কেন রিটেইন করার দরকার আছে? কারণ আমরা পরবর্তীতে যেটা যেটা বললাম যে ক্লিপিং করা, এছাড়াও আরো অনেক ধরনের কাজ লাগে যেটাতে আমাদের আফটার প্রজেকশন করে ফেলছি, বাট স্টিল আমাদের জেড ভ্যালু কোন অবজেক্টটা নিয়ার, এই যে ধরো যে আমরা প্রজেকশন করে ফেলছি এই বিন্দু আর এই বিন্দু, দুই বিন্দু যদি একই বিন্দুতে কনভার্ট হয়ে যায়, এখন কোনটা কাছের বিন্দু আর কোনটা দূরের বিন্দু এটা ডিসাইড করবো কিভাবে? বোঝা যাচ্ছে না? মনে করো যে তুমি একটা অবজেক্ট আছে এখানে আর একটা পিছনের অবজেক্ট আছে, তুমি দুইটাকে প্রজেক্ট করার ফলে দুইটা প্রজেকশনের রেজাল্ট হয়তো একই বিন্দুতে পৌঁছালো। এখন তুমি আসলে ডিসপ্লেতে দিবা কোনটা? ডিসপ্লেতে দিব যেটা নিয়ার আছে সেটাই তো ডিসপ্লে দিব নাকি? হিডেন সারফেস রিমুভিং যখন করতে চাই যে আমরা হিডেন সারফেস আফটার প্রজেকশন হাউ উইল উই ডিসাইড? আমরা বিফোর প্রজেকশনে হয়তো ডিসাইড করতে পারবো যে হ্যাঁ যেটা দূরে ছিল, কিন্তু আমরা আফটার প্রজেকশন যে প্রজেকশন করে ফেলছি এরপরে আমরা অ্যাকচুয়ালি কিন্তু হিডেন সারফেস রিমুভ করতে চাই, যে প্রজেকশন করার ফলে যে হ্যাঁ এখন এই দুইজন একই জায়গায়, এর মধ্যে যে যে সামনে আছে অ্যাকচুয়ালি সে ডিসপ্লেতে যাবে, আর যার পিছনে আছে সে যাবে না। তাহলে এই পিছনে আসাটা কি, আমি তো এক স্টেজ পার করে সামনে চলে আসছি, মানে আমাদের মডেলিং প্রজেকশন করে ফেলছি, করে ফেলার পরে এখন ডিসিশন যদি চাই তাহলে কি আবার পিছনে যাব যে দেখে আসি তো কে কে সামনে ছিল কে পিছনে ছিল, সেটা না করে বরং রাদার কিছু ইনফরমেশন যদি আমরা ক্যারি ফরওয়ার্ড করে সামনে নিয়ে আসতে পারি তাহলেই হয়ে যায়। তাহলে এখানে সেই কাজটার জন্য জেড এক্সিস যে প্রজেকশনের পরে আমরা যেটা আগে বেসিক প্রজেকশন যেখানে শিখাইছিলাম বলতেছিলাম যে জেড এক্সিস এর সবার মান কি বলে -d হয়ে যায়, এই কথা ফলস। কোনো গ্রাফিক্স প্যাকেজ এই কাজ করে না যে সবার জেড এর মান এক বানায় ফেলে, না। ঠিক আছে, তাহলে এটাকে সে স্টোর করে, এইবার আসো সেটাই যে সে স্টোর করে অ্যাজ এ জেড ভ্যালু, সেটা হচ্ছে স্টোর করে কি নামে সেটাকে আমরা বলে থাকি সুডো ডেপ। So far we discussed the projection with no depth, অর্থাৎ সবার নো ডেপথ মানে কি যে সবার জেড ভ্যালু সেম ছিল, বাট ইন গ্রাফিক্স প্যাকেজ উই নিড ডেপথ ফর হিডেন সারফেস রিমুভাল when two points project on the same points etc আমি যা বলছি, বাট অ্যাকচুয়াল ডিসটেন্স ইজ কাম্পারসাম টু কম্পিউট। আমাদের যে ম্যাট্রিক্স কম্পিউটেশন আছে না, সেটা দিয়ে অ্যাকচুয়াল ডিসটেন্সটাকে ধরে রাখা আসলে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে এটা সম্ভব হয় না, আমাদের যে ইকুয়েশন দাঁড়ায় আর কি। তাহলে সেটা যেহেতু সম্ভব হয় না, তাহলে এখানে সে অ্যাকচুয়ালি অন্য ফর্মের ডেপথটাকে স্টোর করে রাখে। সেটা কিভাবে, যে ডেপথটাকে আমরা স্টোর করি এজ এ ফর্ম অফ সুডো ডেপথ। সুডো ডেপথটা কি, যে এটা অ্যাকচুয়াল না বাট ডেপথের আমাকে পারপাস সার্ভ করবে। ঠিক আছে, তাহলে সেখানে কিভাবে ধরে রাখে যে জেড প্রাইম ইজ এ ফাংশন অফ জেড, লিনিয়ার ফাংশন অফ জেড। ঠিক আছে, তার মানে আমাদের এই যে ম্যাট্রিক্স যেটা ছিল, ওই যে আমি একটু কষ্ট করে লিখতেছিলাম যেটা, যে এটা ছিল আমাদের সেই ম্যাট্রিক্স। তাহলে এখানে আমাদের যে ট্রান্সফরমেশনের পরে যেটা জেড ভ্যালু আসে, এই জেডটা সিম্পল জেড না হয়ে ইট শুড বি সামথিং এলস, ইট শুড বি, কারণ কি যে এটারে তো এটা দিয়ে ভাগ দিলে এটা শুধু ডি হয়ে যায়, তাই না? এটা তো -d হয়ে যায় যখন আমরা এটা দিয়ে ভাগ করি, যে এটা -d হয়ে যায়, তার মানে সবারটাই সেম হয়ে যায়। তাহলে সেটা যেন না হয়, তাহলে এই অংশটাকে আমরা বলতেছি যে এটা তো এটা কি হবে, এই যে ফাংশন অফ দিস ভ্যালু। তাহলে সেটাকে আমরা লিখতে পারি যে এই ভ্যালুটা হবে আলফা জেড প্লাস বিটা, এরকম হতে পারে যে আফটার দা প্রজেক্টিভ ট্রান্সফরমেশন, যে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা অ্যাপ্লাই করি এখানে প্রজেক্টিভ ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, তাহলে এখানে আসবে আলফা জেড প্লাস বিটা, অর্থাৎ জেড এর একটা লিনিয়ার কম্বিনেশন। তাহলে এখানে এটা আনতে গেলে আসলে ম্যাট্রিক্স সাথে কি চেঞ্জ করা লাগবে, ম্যাট্রিক্স সাথে এখানে আসলে বসাইতে হচ্ছে তাহলে আলফা আলফা, এবং এখানে বসাইতে হচ্ছে বিটা, সাম কনস্ট্যান্ট আর কি। ঠিক আছে, এটা একটু একটু পরে আমরা দেখবো যে এটার মান কত হয়, সেটা আমরা ধরবো। ঠিক আছে, তার মানে এটাকে কি করতেছি যে এমন ভাবে চেঞ্জ করলাম যে এটা এক্স্যাক্টলি ওইখানে যেন জেড না আসে। এখন দেখো এটাকে যদি শেষ পর্যন্ত আমরা পার্সপেক্টিভ ডিভিশন করি তাহলে ভ্যালুটা কি হয়, এটা কিন্তু এই অবস্থা বিফোর পার্সপেক্টিভ ডিভিশন, এটা দেখা যাচ্ছে কি যে এই যে
লিনিয়ার কম্বিনেশন, বাট আমরা যদি পার্সপেক্টিভ ডিভিশন করি এটাকে, এখন এটা দেখো, এটাকে যদি সিম্পলিফাই করি এটা এরকম হয়, ঠিক আছে? এটা কিন্তু জেড প্রাইম ফাইনাল ভার্সন আফটার পার্সপেক্টিভ ডিভিশন। এটা হচ্ছে কি যে মাইনাস ডি ইন্টু আলফা মাইনাস ডি বিটা বাই জেড, এখন জেড চলে গেছে নিচে, তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা নন লিনিয়ার কম্বিনেশন হয়ে যাচ্ছে। যদি রিয়েলি ফাইনাল আউটপুট বিবেচনা করি তাহলে সেটা আসলে নন লিনিয়ার কম্বিনেশন অফ ইনপুট জেড, ঠিক আছে? বাট নন লিনিয়ার হলেও এটা অ্যাকচুয়ালি মনোটোনিক্যালি ইনক্রিজিং ফর ভ্যালু বিটা নেগেটিভ যদি হয়, এটা নিজেরা দেখবা যে এটা মনোটোনিক্যালি ইনক্রিজিং আদৌ হয় কিনা। বিটার মান যদি নেগেটিভ হয় তাহলে আসলে জেড এর মানটা ইনক্রিজিং হইতে থাকে আর কি, কন্টিনিউয়াসলি ইনক্রিজিং হয়। তাহলে এখন ঘটনা হচ্ছে যে হাউ কুড উই ডিফাইন দিস আলফা এন্ড বিটা, এটার মান কত আমরা ধরবো যাতে এই জিনিসটা সুডো ডেপথ আকারে রিটেইন করে, ঠিক আছে? অর্থাৎ আমি যেটা একটু আগে দেখাইলাম যে এই যে ভিজুয়ালটা যে সেটা রিটেইন করে, ঠিক আছে? তো সেটা ধরার জন্য এখানে এবার একটু এটাকে ক্লিয়ার করে নেই। তাহলে আমরা এখানে এসিউম করে নিচ্ছি যে এটা তো নিয়ার প্লেন, নিয়ার প্লেনে অবস্থিত কোনো একটা বিন্দু সেটা প্রজেকশন হয়ে নিয়ার প্লেনেই প্রজেক্ট হবে, আর ফার প্লেনে অবস্থিত কোনো একটা বিন্দু পার্সপেক্টিভলি ফার প্লেনে প্রজেক্ট হবে। তার মানে পার্সপেক্টিভলি ফার প্লেনে প্রজেক্ট হওয়া মানে কি, যে এই লাইন বরাবর, একটা উদাহরণ শুধু এখানে দেখাইলাম যে এইটা যেহেতু ফার্স্ট টার্ম ছিল, ফার্স্ট টার্মের এই কর্নার পয়েন্টটাকে যদি আমরা প্রজেক্ট করি তাহলে এক্স্যাক্টলি এই জায়গাতেই প্রজেক্ট হবে। বাট ফার প্লেনটাকে যদি প্রজেক্ট এই বরাবর এই লাইন প্রজেক্টর যদি এটাকেই কল্পনা করি বা পিরামিডের সেই সাইড ওয়ালটাকে কল্পনা করি, তাহলে তার যেই এই ফার্দেস্ট কর্নার পয়েন্টটা আছে সেটা পার্সপেক্টিভলি প্রজেক্ট করলে তার এক্স এর মান বরাবর হবে, বাট জেড এর মান ফার প্লেনের সমানই থেকে যাবে। আর ইন বিটুইন যদি এরা থাকে, ইন বিটুইন গুলো বিভিন্ন ভাবে কনভার্ট হয়ে থাকবে, এক্স্যাক্টলি যেই ভ্যালু ছিল সেটা না, সেই কনভার্সনটা ওই যে একটু আগে যেটা বললাম যে নন লিনিয়ার কনভার্সন হবে, ঠিক আছে? যে তার জেড এর মানটা এই একটু যে ফর্মুলা, এই ফর্মুলায় নন লিনিয়ার কনভার্সন হয়ে থাকবে আর কি, বাট কনভার্সনের শুরু বিন্দু নিয়ার থেকে শুরু হয়ে ফারে শেষ হবে। তাহলে তাই যদি হয়, নাও উই ক্যান ফাইন্ড দ্য আলফা এন্ড বিটা। কারণ কি, আমাদের যেহেতু ভিউ ভলিউম এই পরিমাণ, কেন এটা করতেছে আসলে, যেহেতু ভিউ ভলিউমটা শেষ পর্যন্ত এর ভিতরের অবজেক্ট গুলোকেই আমরা ডিসপ্লেতে দিব, তাহলে এর বাইরের গুলো প্রজেকশন আমাদের চিন্তার বিষয় না, এইগুলো রাইটলি প্রজেকশন হইলেই আমাদের জন্য যথেষ্ট। ফলে নিয়ার থেকে শুরু করে ফারের ভিতরের পয়েন্ট গুলোকে আমরা পার্সপেক্টিভ প্রজেকশন এমন ভাবে করতে চাই যাতে নিয়ারেরটা নিয়ারে থেকে যায়, ফারেরটা ফারে থাকে, আর নিয়ার টু ফারের ভিতরে যারা আছে তারা কি বলে একটা নন লিনিয়ার কনভার্সন হয়ে তার জেড এর মানটা স্টোর থাকে। তাহলে তাই যদি হয় তাহলে আমাদের এটা ছিল পার্সপেক্টিভ প্রজেকশন মেট্রিক। এখন আমরা দুইটা পয়েন্ট নিলাম, ঠিক আছে? একটা পয়েন্ট হচ্ছে নিয়ারে অবস্থিত এক্স ওয়াই, এবং তার জেড এর মান নিয়ারের মানের সমান, এবং যেহেতু নিয়ারটা নেগেটিভ দিকের জন্য অ্যাবসলিউট ভ্যালু অফ নিয়ার লেখা তার সামনে আবার এন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর আরেকটা বিন্দু এক্স ওয়াই, একটা দিলাম ফার পয়েন্ট এবং 1, ঠিক আছে? আমরা কিন্তু এটা সলভ করতে চাইতেছি, এই এখানে আলফা বিটা জানি না, তাহলে আমরা এটাকে চাইতেছি কি যে এইটাকে যদি আমরা প্রজেকশন করি এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে তো সে নিশ্চয়ই একটা আউটপুট দিবে, ঠিক আছে? আর এটাকেও যদি সে গুণ করি তাহলে একটা আউটপুট দিবে, তাহলে সেটা ভ্যালুটা কত? তাহলে এই ম্যাট্রিক্সটাকে একটু আমরা কিন্তু রিরাইট করে লিখতে পারি। এটা যেহেতু বলতেছি ডি এর মান কত, আমরা বলতেছিলাম যে লোকেশন অফ দা প্রজেকশন প্লেন ইজ অ্যাকচুয়ালি দ্য নিয়ার প্লেন, ঠিক আছে? তাহলে ডি যদি নিয়ার প্লেন হয় তাহলে এটাও -1/n লিখতে পারি, অ্যাবসলিউট ভ্যালু অফ n, ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সটাকে আবার একটু ঘুরায় দেখো, আমরা এরকমও কিন্তু লিখতে পারি, এটাকে এরকম লিখতে পারি। তাহলে আমি যদি n দিয়ে গুণ করে দেই তাহলে এটা n, এখানে n, এখানে এটা আসলে n আলফা n বিটা আসবে। তাহলে n যেহেতু আসলে কনস্ট্যান্ট আর আলফা বিটাও ইজ এ কনস্ট্যান্ট, আমরা এটাকে अगेन উই ক্যান রাইট অ্যানাদার কনস্ট্যান্ট, সেটা আসলে আলফা, আবার আলফা দিয়ে লিখলাম আর কি, ডাজন্ট ম্যাটার। তাহলে এই ইকুয়েশনটাকে, এই ম্যাট্রিক্সটাকে অ্যাকচুয়ালি ঘুরায় এরকম লিখছি এখন। আর এইটা হচ্ছে পয়েন্ট, দুইটা পয়েন্ট আর কি, এটা হয়তো নিয়ার প্লেনের একটা পয়েন্ট P1, এটা নিয়ার ফার প্লেনের একটা পয়েন্ট P2। এইবার ম্যাট্রিক্স দুইটাকে গুণ করলাম, ম্যাট্রিক্স এইটাকে আর এটাকে গুণ করলাম, তাহলে গুণ করলে কি আসবে? এটা আসবে কি x1, একটা কিছু আসবে আর কি, x1 প্রাইম y1 প্রাইম, যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা আসলে এই ভ্যালুটা, সেটা কত? মাইনাস, এটা গুণ করলে কত হয়? মাইনাস আলফা n প্লাস বিটা,
ঠিক আছে, আর এটা আসবে কত মাইনাস আলফা এফ প্লাস বিটা, আর এটার হোমোজেনিয়াস ফ্যাক্টর এটা কনভার্ট হয়ে যাবে প্লাস এন, এটার ক্ষেত্রে হয়ে যাবে প্লাস এফ। এখন আসো যে এইটাকে যদি আমরা এই হোমোজেনিয়াস ফ্যাক্টর দিয়ে ভাগ করি, আমাদের টার্গেট কি ছিল? টার্গেট ছিল যে এইটাকে এটা দিয়ে ভাগ করলেও ভাগফলটা নিয়ার প্লেনে থেকে যাবে। তাহলে আমরা সেটা লিখতেছি যে হোমোজেনিয়াস ফ্যাক্টর যেটা দিচ্ছে, যে আমরা এমন ভাবে কনভার্সন করতে চাই যেন আলফার মানটা কি হয়, এই রিলেশনটাকে হোল্ড করে, তাই না? যে আলফা এন প্লাস বিটা বাই এন সমান আলটা, আমরা আবার কি লিখতেছি, সমান হচ্ছে মাইনাস ইটা অফ এন, মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ এন। কেন? কারণ এটা তো আমরা বলছি যে নিয়ার প্লেনের একটা বিন্দু নিয়ার প্লেনেই প্রজেক্ট হবে, ফাইনালি এই ডিভিশন শেষেও এটা এখানেই থেকে যাবে। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, ঠিক আছে, সিম্পলিফাই করলে কি আসতেছে, যে এটা গুণ করলে দেখা যাচ্ছে যে মাইনাস ইটা স্কোয়ার, এটাকে সিমিলারলি এটা ফার প্লেনের জন্য, তাহলে এটা একটা ইকুয়েশন পাইলাম আলফা এবং বিটার, আলফা বিটা আননোন, তাহলে এটাকে সলভ করতে গেলে অবশ্যই আলফা বিটার দুইটা ইকুয়েশন দরকার, এই জন্যই কিন্তু আসলে দুইটা বিন্দু নিচ্ছি অ্যাকচুয়ালি আমরা। তো ফার প্লেন থেকেও আমরা সিমিলারলি একটা ইকুয়েশন পাবো, সরি, তাহলে সেটা সেখানে যদি দেখবো যে আলফা এফ প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস এফ স্কোয়ার, এবং এই দুইটাকে যদি তোমরা সলভ করো, ইউ উইল গেট আলফা সমান অ্যাকচুয়ালি নিয়ার প্লাস ফার, আর বিটা সমান হচ্ছে নিয়ার ইন্টু ফার। বোঝানো যাচ্ছে কথা? তাহলে এবার আলফা বিটাকে যদি ফাইনালি ম্যাট্রিক্সে বসাই দেই, তাহলে ম্যাট্রিক্সটা কিন্তু এখন এটাকে ধরে কিন্তু শেষ পর্যন্ত সলভ করছিলাম, এটা না কিন্তু, এটা কি, এটা না কিন্তু, কারণ এখানে কিন্তু ডি কে ওইখানে নিয়ে গেছিলাম এবং আলফা ডি আলফাকে শেষ পর্যন্ত আবার আলফা ধরে প্রবলেমটাকে সলভ করছিলাম। ফলে এই ম্যাট্রিক্সটার সাথে এখানে আলফার মান যদি ইটা প্লাস করি নিয়ার প্লাস ফার, এবং বিটার মান যদি আমরা কি বলে নিয়ার ইন্টু ফার রাখি, তাহলে এই ম্যাট্রিক্সটা দিয়ে এবার যদি যে কোনো পয়েন্ট ভিউ প্রজেকশনের মধ্যেকার একটা যে কোনো পয়েন্টকে গুণ করি, সে তার পার্সপেক্টিভ প্রজেকশন তো করে দিবেই, সাথে জেড ভ্যালুটাকেও সে সুডো ডেপথ আকারে স্টোর করবে। বাস এটুকুই কথা। তাহলে এটাকে যদি হ্যাঁ এখন কি বলে, তাহলে এই জিনিসটা যেটা আমরা চাইছিলাম কোথায় যেন ছিল, সেটা গেলাম হারাই, এটা পিছনে যাই, এই যে এটার কিন্তু উল্টাপাল্টা আছে, আমি তো বোর্ডে পড়াইতাম, এগুলোর সব সাইডের কোনো ঠিক ডিরেকশনের ঠিক নাই। তাহলে এই যে এখানে ছিলাম আমরা, যে আমরা এই ধরনের ভিউ ফ্রাস্টামকে এখন কিন্তু তাহলে এরকমই কনভার্ট করতে পারছি কিন্তু, কারণ কি একটু আগে যেটা বলছিলাম যে আমরা সিম্পল প্রজেকশন যদি অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু সে ডেপথটা রাখতো না, কিন্তু এখন কিন্তু ডেপথটা রাখতেছে, ছোট ডেপথটা কার রাখতেছে তো। তাহলে এটা কিন্তু শেষ পর্যন্ত এরকম ভিউ ফ্রাস্টাম কিন্তু, তাহলে এই পার্সপেক্টিভ প্রজেকশন আমরা এখন যেটা বের করলাম সেটা দিয়ে যদি আমরা গুণ করি যে কোনো ভিউ ফ্রাস্টামকে, তাহলে সেটা কিন্তু একটা প্যারালালোপিড ভিউ ভলিউমে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা যদি প্যারালালোপিড ভিউ ভলিউমে কনভার্ট হয়ে যায়, তাহলে প্যারালালোপিড ভিউ ভলিউমকে কিভাবে ইউনিট বা সরি কিউব কিউব ভিউ ভলিউম বা সেটাকে ক্যানোনিক্যাল সিভিভি বলে, ক্যানোনিক্যাল ভিউ ভলিউমে কনভার্ট করা হয় সেটা তো একটু আগে আমরা দেখছি। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে প্রথমে প্রজেকশন করতে হবে, তারপরে সেই সিভিভি তে কনভার্সনের ট্রান্সফরমেশনটা করতে হবে। তাহলে দুইটা যদি আমরা অ্যাপ্লাই করি ফাইনালি, তাহলে আমরা ওভারঅল একটা ম্যাট্রিক্স পাবো যেটা দিয়ে কি ফ্রাস্টাম শেপের ভিউ ভলিউমকে ক্যানোনিক্যাল ভিউ ভলিউমে কনভার্ট করা যাবে। তাহলে সেইটা ম্যাট্রিক্সটা তাহলে কি হবে সেটাই এবার এখানে লেখা হয়েছে, কই এই যে দেখো, এবার তাহলে ম্যাট্রিক্সটাকে এখানে লেখা হয়েছে, এই যে দেখো এখানে এন, তাহলে প্রথমে প্রজেকশন করলাম, ঠিক আছে, আর আলফার মান বসাই দিলাম এন প্লাস এফ, তারপরে আর বিটার মান বসাই দিলাম, তাহলে এটা হচ্ছে সেই এখন সুডো ডেপথ সহ পার্সপেক্টিভ প্রজেকশন ম্যাট্রিক্স, ঠিক আছে। আর এটা হচ্ছে কি যেটা প্যারালালোপিড ভিউ ভলিউমকে কি করে ক্যানোনিক্যাল ভিউ ভলিউমে কনভার্ট করে দেয়। তাহলে প্রথমে এটা থেকে যদি করি, তাহলে সে কি করবে যে এটা ভিউ ফ্রাস্টাম কে ফ্রাস্টাম শেপ ভিউ ভলিউমকে অ্যাকচুয়ালি প্যারালালোপিডে কনভার্ট করে উইথ প্রজেকশন সহ প্যারালালোপিডে কনভার্ট করে, ঠিক আছে। তাহলে এটার পরে আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি, তাহলে সেটা হবে আমাদের ফাইনাল যে পার্সপেক্টিভ ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স টু কি ক্যানোনিক্যাল ভিউ ভলিউম বা এনডিসিএস, এটাকে এরকম বলা হয় যে
কেন ইয়াতে কি বলে ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেমকে নর্মালাইজ ডিভাইস কোঅর্ডিনেটে নিয়ে চলে যায়। ঠিক আছে, তাহলে সেই ম্যাট্রিক্সটা এটাও তোমরা গুণ করে দেখবে, সেই ম্যাট্রিক্সটার চেহারা এরকম হয়। ঠিক আছে, এই দুটাকে গুণ করলে সেই ম্যাট্রিক্স হয়। তাহলে এটাকে আমরা লিখতেছি এম পার্সপেক্টিভ টু নর্মালাইজ, যে পার্সপেক্টিভ থেকে নর্মালাইজ। তাহলে পার্সপেক্টিভ ট্রান্সফরমেশন আমরা দেখছিলাম যে এটা ক্যামেরা কোঅর্ডিনেটে ডিফাইন থাকে। ঠিক আছে, তাহলে এটা ক্যামেরা কোঅর্ডিনেট থেকে অ্যাকচুয়ালি নর্মালাইজ ডিভাইস কোঅর্ডিনেটে নিয়ে চলে যায়। তো এটা হচ্ছে আমাদের আজকের পড়া এখানে শেষ করব। নেক্সট দিন এখান থেকে আমরা একটু সামনে যাব। ঠিক আছে, এটা এখানে দেখো যে এই ডেফিনেশন গুলো আমরা সব জায়গায় কি করতেছি, রাইট লেফট টপ বটম এইগুলোকে ইউজ করছি। কিন্তু আমরা তো একটু আগে দেখছিলাম যে ক্যামেরাকে রাইট লেফট টপ বটম ছাড়াও ক্যামেরা কোঅর্ডিনেটকে যে অ্যাসপেক্ট রেশিও তারপরে ফোবি দিয়ে ডিফাইন করা যায়। তাহলে সেটা আমরা পরে দেখবো যে সেখান থেকে হইলে এই ম্যাট্রিক্সটার চেহারা কিরকম হবে। আজকে এখানে শেষ। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ওরে, তোমাদের রেকর্ডিং তো স্টপ করা হয়েছিল যে আমি আর স্টপ চালু করা হয়নি। ভালো, রিজিউম দেওয়া হয়নি, মাঝে একবার কথা বলতে গিয়ে এটা পজ করছিলাম। আচ্ছা যাক, কার কোনো জিজ্ঞাসা নাই? স্যার স্লাইড গুলো একটু স্যার ক্লাসরুমে দিয়ে দিলে স্যার ভালো ছিল আর কি। হ্যাঁ, স্লাইড গুলো তো দিব, আমি আসলে ব্যস্ততার জন্য দেখা যাচ্ছে যে লাস্ট ক্লাসেরটা তো নর্মালি আগের ক্লাসের আগের দিয়েই আমি তো দেখি আমি যে দু একদিনের মধ্যে সবগুলো এখন পর্যন্ত যেগুলো পেন্ডিং আছে সব দিয়ে দিব। ঠিক আছে, আর কোনো চাহিদা না থাকলে তাহলে ভালো থাকো। আমার আসলে একটা মিটিং আছে একটু 12টায়। আল্লাহ হাফেজ।